রাতের অন্ধকার চারপাশ ঘনীভূত হয়েছে অনেক আগে। আকাশের চাঁদটা তখন তার পূর্ণ যৌবন হারিয়ে একবারে চিকন রেখায় পরিণত হয়েছে। চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছে। রাতের বুক চিরে ছুটে চলছে এক যুবক, যার নাম আরাফ। তার বাইকের গতি পাগলা ঘোড়ার মতো। পেছনে তাড়া করেছে এক গাড়ি পুলিশ। কানের ভেতরে বেজে চলেছে পুলিশের সাইরেন। পুলিশের চোখকে ফাঁকি দিতে আরাফ বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। রাতের অন্ধকারে রাস্তা একদমই ফাঁকা বলা যায়। তার বাইকের পেছনে বসে আছে তার বন্ধু অভি। বাইকের আলো ছাড়া রাতের এই অন্ধকারের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। হঠাৎ করেই আরাফের বাইকটি কোনো কিছুর সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেল। মুহূর্তের মধ্যে বাইক সহ আরাফ আর অভি ছিটকে পড়ে রাস্তার পাশে ছোট্ট এক ঝোপের মধ্যে। সৌভাগ্যবশত পুলিশের গাড়িটি মোড় ঘোরার সময় আরাফকে দেখতে পায় না। গাড়িটি সোজা সামনে এগিয়ে যায়। আরাফ দ্রুত নিজেকে সামনে উঠে বসে। কাদার ভেতরে পড়ার কারণে তার কিছুই হয়নি। একই তো ঝোপ, তার ভেতরে বৃষ্টির পানি জমে কাদা হয়ে গেছে। আরাফ ঠিকভাবে সামনে নিয়ে ভাবতে থাকে ঠিক কিসের সাথে ধাক্কা খেয়েছে সেটা একবার দেখা দরকার। কিন্তু ওর বন্ধু কোথায়? সে তো ওর পেছনেই বসেছিল। আরাফ আশেপাশে তাকায়। সে দেখে ঝোপের একটু দূরেই একটা মেয়ে আহত অবস্থায় পড়ে আছে। তাহলে অভি কোথায়? বাইকটাও তো ওর কাছেই আছে। আরাফ অভিকে কোথাও দেখতে না পেয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে। সে উঠতে যাবে এমন সময় হঠাৎ করেই তার কাঁধে কেউ একজন হাত রাখে। আরাফ মুহূর্তের মধ্যে পকেট থেকে পিস্তল বের করে সেটা শক্ত করে ধরে। ট্রিগারে চাপ দিতে যাবে ঠিক তখনই অভি বলে উঠল, আরে আরাফ, কি করছিস? আমি অবি। আরাফ পিস্তল নামিয়ে নেয়। যাক, অভি তাহলে ঠিক আছে। আরাফ বলল, চোরের মতো চুপচাপ কেন? আর কোথায় ছিলি? অভি কিছুটা এগিয়ে এসে বলল, আমি পিছনে ছিলাম, তাই বেশি দূরে উড়ে গেছিলাম। ভাগ্যিস রাস্তার পাশে ঝোপগুলো পড়ো, না হলে আজকে মরতামই। আচ্ছা চল, পুলিশ চলে গেছে, আমাদের দেখেনি। হুম, কিন্তু সামনে মালটা দেখ। অভির কথায় আরাফ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কোন মাল? আরে ভাই, তুই অন্ধ নাকি? দেখছিস না সামনে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে? পিছনে তার স্কুটি। মনে হচ্ছে আমরা এটার সাথে ধাক্কা খেয়েছি। মেয়েটা দেখ, সেই কিউট। অভি বিস্ময়ের সঙ্গে বলল কথাগুলো। আরাফ মেয়েটির দিকে তাকিয়ে দেখে মেয়েটা তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। আরাফ মেয়েটির দিকে তাকিয়ে বলল, দেখেছি, আমাদের জন্য এসব হয়েছে, কিন্তু এই মেয়েটার জন্যই আমরা পুলিশের হাত থেকে বাঁচলাম। হয়তো রাস্তা পার হতে যাচ্ছিল আর আমরাও ছুটে এসেছি। মেয়েটি উচিত আমাদের হেল্প করা। আরাফের কথায় অভি বিরক্ত হয়। অভি এক বিকৃত হাসি দিয়ে বলল, যে যাই হোক, মেয়েটা সেই জিনিস। আয়, কাজটা সেরে আসি। দেরি করা যাবে না, সুযোগ মিস দেওয়া যাবে না। আরাফ ভ্রু কুঁচকে তাকায় অভির দিকে। অভি হাসে। আরাফ কঠোর গলায় বলল, কাজ সারবি মানে? কি বলতে চাইছিস? কিসের সুযোগের কথা বলছিস? আরে গাদা নাকি, মেয়েটাকে দর্শন করার কথা বলছি আর কি। তোর সাথে থেকে তো কোনো মেয়ের ধারের কাছেও ঘেঁচতে পারি না। আয় বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করি। মেয়েটির দিকে তাকিয়ে অভি নির্লজ্জের মতো কথাগুলো বলল। আরাফ প্রথমে শান্ত থাকে, কিন্তু কিছু সময় পরে দৃঢ় কণ্ঠে বলল, দেখ অভি, তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমার এসব পছন্দ না। আর আমার অপছন্দের কোনো কাজ করলে তার পরিণাম কিন্তু ভালো হয় না। বন্ধু বলে তোকে সাবধান করছি, কোনো মেয়ের সাথে সুযোগের ব্যবহার আমি করি না। আরাফের কথায় অভি যেন আরো বিরক্ত হয়। অভি আরাফের কথায় কর্ণপাত একদমই না করে বলল, বাই, এত কিছু জানি না আমি। তোর ভালো না লাগলে থাক, আমি পারবো না। চললাম মেয়েটাকে কে দিতে। হা হা হা। এই বলে অভি মেয়েটির কাছে যায়। আরাফ তাকে বারণ করার আগেই অভি মেয়েটির বুক থেকে ওড়না সরিয়ে নিল। তারপর মেয়েটির ঠোঁটে অভি চুমু খেতে যাবে ঠিক তখনই আরাফ অভির কাঠ টেনে ধরে। আরাফ আবারও শান্ত গলায় বলে, দেখ অভি, এসব বাদ দে, মেয়েটা এখনো অজ্ঞান হয়ে আছে। অভি সরে না, এক ধাক্কাতে আরাফকে সরিয়ে দেয়। অভি মেয়েটার পেটে হাত রাখে। আরাফ উঠে দাঁড়ায়, কোমর থেকে একটি ছুরি বের করে অভির গলায় এক পোঁচ দেয়। আরাফ অভির গলা কেটে যায়। অভি ছিটকে পড়ে ছটফট করতে করতে বলল, এটা তুই কি করলি? আমি তোর বন্ধু হই, তুই এটা? অভি আর কিছু বলতে পারে না। আরাফ এক শীতল হাসি দিয়ে বলল, সরি রে, কি বললি বুঝতে পারছি না। তবে তোকে তো আগেই বলেছিলাম এসব আমার পছন্দ না। তুই আমাকে চিনিস না, আমার মনে মায়া দয়া কম, জানিস না? আমি তো অসহায়দের সুযোগ নেই না।
অভির শ্বাস বন্ধ হতে শুরু করে। আরাফ কথাগুলো বলে অভির গলা পা দিয়ে চেপে ধরে। অভির শরীরে যতটুকু শক্তি ছিল সেটা দিয়ে হাত উঁচু করার চেষ্টা করে, কিন্তু অভি চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যায়। আরাফ মনে মনে বলে, অভি যদি আমার বোনকে এমন অবস্থায় পেত তাহলে আমার বোনকেও ধর্ষণ করতে একবারও ভাবতো না। শালা জানোয়ার, ভালো করতে পারিনি তোকে। এমন বন্ধু থাকার চেয়ে না থাকাটাই ভালো। আরাফ অভির পকেট থেকে একটি ছোট্ট কালো ব্যাগ বের করে। সেই ব্যাগে কিছু কাগজ আর একটি ইউএসবি ড্রাইভ ছিল। আরাফ দ্রুত সেগুলো নিজের পকেটে ঢুকিয়ে ফেলে। এরপর সে আহত মেয়েটির কাছে যায়। মেয়েটি তখনও অজ্ঞান। আরাফ তাকে কাঁধে তুলে নিয়ে ঝোপের আরো গভীরে চলে গেল। সামনে একটা জঙ্গল। এখানে এসে থামে আরাফ। সেখানে পৌঁছে সে মেয়েটিকে শুইয়ে দিল মাটিতে। মেয়েটির আঘাত ততটা গুরুতর ছিল না, কিন্তু সে প্রচন্ড ভয়ে অজ্ঞান হয়েছিল। আরাফ মেয়েটির মাথায় একটা গর্তে জমে থাকা পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরল। সে আরাফকে দেখে প্রথমে ভয় পায়। ভয় সে পিছিয়ে যায়, কিন্তু আরাফের শান্ত ব্যবহার দেখে সে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। আরাফ মেয়েটির পরিচয় জানতে চায়। নাম কি আপনার? জি, আমার নাম স্নেহা। আমি গ্রামের এক স্কুল শিক্ষকের মেয়ে। কিছু দুষ্কৃতিকারী আমাকে অপহরণ করার জন্য তাড়া করেছিল। আমি ভয়ে পালাচ্ছিলাম। তারপর একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। আর কিছু মনে নেই। কিন্তু আপনি কে? আমি আরাফ। আমার বাইকের সাথেই ধাক্কা লাগে আপনার স্কুটির। তারপর আমার বন্ধু আপনাকে দেখে ধর্ষণ করতে আসে। আমি তাকে মেরে ফেলেছি। ভয় পাবেন না, আপনি এখন একদমই সেভ আছেন। কিন্তু আমি কোথায়? আমিও জানি না আসলে কোথায় আছি, তবে পিছনে কিছু দূর গেলে মেইন রোড। আপনাকে আমি গাড়ি ঠিক করে পৌঁছে দেবার ব্যবস্থা করছি। এ কি আপনার হাত কেটে গেছে যে? ঠিক আছে, সমস্যা নেই। আরাফ তার পকেটে হাত দেয়। একটা ভেজা রুমাল দেখতে পায়। আরাফ সেটা নিয়ে স্নেহার হাতে বেঁধে দেয়। মেয়েটি আরাফের দিকে তাকিয়ে থাকে। হাত বাঁধা শেষ হলে আরাফ স্নেহাকে নিয়ে মেন রোডে আসে। একটা গাড়ি দাঁড় করিয়ে স্নেহাকে তার ঠিকানায় পৌঁছে দেবার ব্যবস্থা করে দেয় সে। তারপর আরাফ নিজের মতো চলে আসে। আরাফ হলো একজন সিক্রেট গ্যাংস্টার। হাতে গোনা কয়েকজন আরাফের কথা জানে। তার পরিবারের কেউই জানে না আরাফ গোপনে কি কি করে বেড়ায়। রাত গভীর হয়, জঙ্গল এরিয়া থেকে লোকালয়ে চলে এসেছে আরাফ। মনে মনে মেয়েটার কথা ভাবছে। তার নাম্বারটা নেওয়া দরকার ছিল। শহরের আকাশে হালকা কুয়াশা নেমে এসেছে। চারিপাশ নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে দূর থেকে গাড়ি চলার শব্দ শোনা যায়। এই নীরবতার মাঝেই আরাফ দ্রুত পা চালিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে। তার মুখে ক্লান্তি, চোখে এক ধরনের ভয়ার্থ আলো। আজ রাতটা তার জন্য কোনো সাধারণ রাত ছিল না। আরাফের পরিবার ছোট। বাবা বাইরে থাকেন চাকরির কারণে। বেশিরভাগ সময় বিদেশে কাটান। তাই ঘরে শুধু থাকে মা আর সে। কিছুদিন হলেও তার বড় বোন সাবিহার বিয়ে হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে সে বেড়াতে আসে। আজকে ওর বোন সাবিহা এসেছে ওদের বাড়িতে। সাথে এনেছে তার স্বামীর এক পাড়াপড়শি বোন জিসাকে। জিসা দেখতে মায়াবী, তবে চোখে মুখে একটা আলাদা দৃঢ়তা আছে। ঘরে ঢোকার আগে আরাফ ভাবছে, আজকের রাতের কথা কেউ যদি জানে তাহলে সে কি কখনো বাঁচতে পারবে? কিন্তু ভাগ্য অদ্ভুতভাবে তাকে সুরক্ষা দিয়েছে। বাড়ির দরজা নিঃশব্দে ঠেলে ভেতরে ঢুকতেই সামনে উপস্থিত হলো তার বোন সাবিহা। কোনো কিছু বোঝার আগে সাবিহা তার কান চেপে ধরে টেনে নিয়ে গেল বসার ঘরে। কোথা থেকে আসছিস এত রাতে? সাবিহার কণ্ঠ রাগে কাঁপছে। বড় হয়েও আরাফের কান টেনে ধরে সে। আরাফ বলে, ছাড়, কি করছিস? লাগছে তো। কোথায় ছিলি বান্দর? তোর ফোনও বন্ধ থাকে কেন? আরাফ যন্ত্রণায় চিৎকার করে উঠল। সামনে বসে আছে জিসা। তার কৌতূহলী চোখ দুটিও স্থির হয়ে আছে আরাফের দিকে, যেন বোঝার চেষ্টা করছে এ ছেলে আসলেই কেমন। সাবিহার প্রশ্নের উত্তরে আরাফ থেমে গেল না। গভীর শ্বাস নিয়ে সে বলে ফেলল, প্রথমে বন্ধুদের সাথে একটু ঝগড়া করছিলাম, তারপর পুলিশ পিছু নিল। পালাতে গিয়ে হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লাগে। তখন দেখি কয়েকজন ওকে আক্রমণ করছে। ওকে ধর্ষণের চেষ্টা হচ্ছিল। আমি আটকাতে গিয়ে একজনকে মেরে ফেললাম। কথাগুলো শোনার পর ঘরে নেমে এলো এক ঝড়ের পূর্বাভাবের মতো নীরবতা। কিছুক্ষণ সাবিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর ভাইয়ের দিকে। তারপর হঠাৎ হেসে ফেললো জোরে জোরে। তারপর বলে, তুই আর এসব করবি? তোর পেছনে পুলিশ তাড়া করবে। হা হা হা। আমি বিশ্বাস করি না। ফাজলামো করিস? সত্যি কথা বল, কোথায় ছিলি?
আরাফ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে জানে তার বোন কখনো বিশ্বাস করবে না এসব, কারণ সবাই তাকে ভদ্র শান্তশিষ্ট ফাজিল চঞ্চল দুষ্ট ছেলে বলেই চেনে। কিন্তু হঠাৎ নীরবতা ভেঙে জিসা বলল, আমি বিশ্বাস করেছি। সাবিহা ভ্রুকুচকে তাকালো, তারপর বলে, হ্যাঁ, কিন্তু কেন রে? ওর এমন আজগুবি কথা সে সব সময় বলে। জিসা ঠান্ডা গলায় উত্তর দিয়ে বলে, অনেক ভদ্র ছেলেকে বাইরে থেকে দেখে নির্দোষ মনে হয়, অথচ তাদের ভিতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর অন্ধকার। হয়তো আরাফও তেমনই। সাবিহা জোরে হেসে উঠল। হাসির শব্দে যেন ঘর ভরে গেছে। আরে দূর, আমার ভাই তো মাছও খায় না, আর তুমি বলছো ফোন করে? অসম্ভব। ওর এসব কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। এই কথোপকথন যেন এক অদ্ভুত খেলায় পরিণত হলো। আরাব বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। তার চোখে রাগ, ক্লান্তি আর অজানা ভয় মিশে আছে। সে বলে, জি স্যার, তুমি আমাকে আপনি বলে সম্বোধন করবে, আর কখনো নাম ধরে ডাকবে না। আমি তোমার থেকে বড়। কেন রে, তুই আমাকে আপনি বলিস? আমাকেও তো আপনি বলা উচিত, আমি তো তোর বড়। তুই বুঝিস না আপু, ভালোবাসা আর সম্পর্ক আলাদা। এখানে বিষয়টা অন্য। তাছাড়া একটা বিষয় হলো, যে ভালোবাসে সে তুমি করে বলতে পারে, মানে কাছে আসতে পারে। আরাফ এটা বলেই জিসার দিকে তাকায়। বাঁকা একটা হাসি দেয়। জিসা অনেক ছোট, তবে আরাফকে সে পছন্দ করে। আরাফের টোপে পা দিয়ে হঠাৎ করে জিসা হেসে বলে, আমি ভালোবাসি আরাফকে। কথাটা এমন ভাবে বলল যেন সেটা সত্যি না মজা বোঝা গেল না। আরাফ বিরক্ত হয়ে রুমে চলে যায়। সাবিহাও বুঝছে দুটোই দুষ্টুমি করছে। তার হাতের কবজিতে লালচে কাটা দাগ, কাপড়ে ঢাকা ছিল। কেউ টের পায়নি। রুমে ঢুকে দরজা বন্ধ করে সে চেয়ারে বসে টেবিলে রাখা কিছু ছবি তার দৃষ্টি কাড়ে। সব ছবি মেয়েদের। আরাফের বিয়ের জন্য ওর মা সংগ্রহ করে রেখেছে। আরাফ একে একে দেখতে থাকে। সিগারেটের ধরালো সে। হঠাৎ একটা ছবি দেখে তার চোখ আটকে গেল। তার হাত থেকে সিগারেট পড়ে গেল মেঝেতে। ছবিটা সেই মেয়ের যাকে কিছুক্ষণ আগে সে অভির থেকে বাঁচিয়েছে। নিজের রুমালটা তার হাতে বেঁধে দিয়েছে, মানে মেয়েটা স্নেহা। মুহূর্তে তার শরীর কেঁপে উঠল স্নেহার কথা মনে পড়তেই। এটা কেমন করে সম্ভব? সেই মেয়ে যে বিট্টুর মুখ থেকে বেঁচে ফিরল, তার ছবি কিভাবে এখানে এলো, বা তার মা কোথায় পেল? ঠিক তখন দরজায় টোকা পড়ে। আরাফ সিগারেটের অংশ তুলে জানালা দিয়ে ফেলে দেয়। রুম স্প্রে করে শার্ট ঠিক করে নেয়। তারপর দরজা খুলে দিতেই ওর মা ভিতরে এলেন। ছবিগুলোর দিকে তাকিয়ে ওর মা বলে, দেখ তো, কিছু ছবি এনেছি, তোকে বিয়ে করতে হবে। আমি ভালো নেই, অসুস্থ লাগছে শরীর, বেশি দিন হয়তো। উফ মা। আচ্ছা, সাবিয়াও তো সংসার নিয়ে ব্যস্ত। তুই যদি ঘর না বাঁধিস আমার চোখের সামনে, আমি শান্তি পাবো না। আরাফ কিছু বলতো না, শুধু মাথা নিচু করে বসে রইল। তার মা চলে গেলে সে আবার স্নেহার ছবিটার দিকে তাকালো। স্নেহার চেহারাটা ভাসে। মেয়েটির চোখে ভয়, লজ্জা আর অদ্ভুত কষ্টের ছাপ, যেন ছবির ভেতর থেকে তাকিয়ে আছে তার দিকে। তার বুক ধকধক করে উঠল। কি হবে এখন? মনে সেই দৃশ্য, পুলিশের সাইরেন, ধাওয়া, মেয়েটির চিৎকার আর নিজের হাতে তার বন্ধুকে হত্যা করার দৃশ্য। রক্তের লাল দাগ যেন আবার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এর সাথে নতুন প্রশ্ন জুড়ে গেল। এই মেয়ে আসলে কে? তার সাথে আরাফের সম্পর্ক কোথায় গাঁথা? কেন তার ছবি এখানে? বিয়ের পাত্রী হিসেবে হঠাৎ দরজার বাইরে শব্দ হলো। সাবিহা জিসার সাথে ফিসফিস করছে। আরাফ কান খাড়া করে। জিসার কণ্ঠ শোনা গেল, ভাবি, আমি জানি আরাফ সত্যি বলছে। ওর চোখের ভেতরে আমি রক্ত দেখেছি, ওর শরীরে আমি ভয় পেয়েছি। কিন্তু জানো সাবিহা ভাবি, এই ভয়ই আমাকে টানছে। তোমার ছোট ভাই কিন্তু বেশ সুদর্শন। সাবিহার গলা এবার ফিসফিস করেই উঠল, তুই কি পাগল? আমার ভাইকে ভালোবাসতে চাইছিস? ওর মতো উড়নচণ্ডী আর নেই। জানি মজা করছিস, তাই না? হুম, সত্যি। তবে ওর অন্ধকার আমাকে গ্রাস করছে। কিছু একটা আছে তোমার ভাইয়ের মাঝে। এই কথাগুলো শুনে আরাফের শরীর ঠান্ডা হয়ে আসে। এই মেয়ে আসলেই সাংঘাতিক। রাত কেটে গেল, ঘুম আসেনি আরাফের চোখে। টেবিলে রাখা স্নেহার ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো ছবির ভেতরের চোখ দুটো যেন তার কাছে এগিয়ে আসছে। হঠাৎ মনে হলো এই মেয়েটি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আর হয়তো সেই মোড়টাই তাকে নিয়ে যাবে অন্ধকারের গভীরে, যেখান থেকে আর কোনোদিন ফেরা সম্ভব হবে না। সকালবেলা শহরের রাস্তাগুলো তখনও পুরোপুরি লোকজনে জমজমাট হয়নি।
হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, গলিপথের দোকানগুলো একে একে শাটার তুলছে। পাখির ডাক, চায়ের দোকানের গ্যাস বর্নারের শব্দ আর মাঝে মধ্যে বাসের হর্ন, সব মিলিয়ে শহর জেগে উঠেছে। আরাফ সেই সকালের ভিড়ে একা বাইক নিয়ে বের হয়েছে। সারা রাত ঘুমোয়নি। স্নেহার ছবিটার দিকে তাকিয়ে থেকেছে সে। মনে এক অদ্ভুত উত্তেজনা, অস্থিরতা কাজ করছে, মাথার ভেতর বারবার ঘুরছে সেই প্রশ্ন। স্নেহা নামে মেয়েটার ছবি মা কোথায় পেল? আর আমার মন কেনই বা হঠাৎ করে চাইছে আমি ওর সাথে দেখা করি? আর মা স্নেহার ছবি কোথায় পেল? প্রথমে ভেবেছিল হয়তো এটাও তার আত্মীয়ের পরিচয় কিংবা কোনো ভদ্রলোকের প্রস্তাব হবে, কিন্তু মনে হতেই আবার ঝড় ওঠে। সে তো জীবনে কাউকে এখনো ভালোভাবে চিনতে বা জানতেও পারেনি। হুট করে কেন এই মেয়ে? তবে কি বিয়ের জন্য পাত্রীর ছবি? হঠাৎই তার মনে পড়ে যায় আগের রাতের ঘটনা। গত রাতে যখন স্নেহা ড্রাইভারের সাথে ঠিকানা বলছিল, দূরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরাফ সেটা শুনে ফেলে। তখন সে গুরুত্ব দেয়নি, কিন্তু আজ যখন মাথায় ঘুরছে কোথায় খুঁজে পাওয়া যাবে মেয়েটিকে, সেই মুহূর্তে স্মৃতিটা বজ্রপাতের মতো ফিরে আসে। সকালে আরাফ স্নেহার সাথে দেখা করার জন্য বের হয়, কারণ স্নেহার বলা ঠিকানাটা মনে পড়ে ওর। হ্যাঁ, ঠিকানাটা তো আমি শুনেছিলাম। আর দেরি না করে বাইক চালু করে ফেলে। শহরের ভিড় ঠেলে হর্ন বাজাতে বাজাতে দ্রুত এগোতে থাকে সে। কানে হেডফোন নেই, মোবাইল অফ, কারণ মন এখন অন্য কোথাও। রাস্তার এক প্রান্তে এসে সে ঢুকে যায় আবাসিক এলাকায়। চারপাশে উঁচু বিল্ডিং, মাঝে মাঝে ছোট ছোট টিনের ঘর, আর ফাঁকা মাঠে খেলা করছে কিছু বাচ্চা। সকালবেলার আলো দিয়ে সবকিছু যেন শান্তিপূর্ণ, কিন্তু আরাফের বুকের ভেতর কেমন জানি চাপা উত্তেজনা কাজ করছে। হঠাৎই দূরে সে দেখতে পায় একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। মেয়েটি শাড়ি পরেনি, পরনে সাধারণ সালোয়ার কামিজ, চুল খোলা, চোখে হালকা ভয়, কিন্তু চলাফেরায় এক ধরনের সৌন্দর্য আছে। আরাফ থমকে যায়, মনে হয় এটাই সেই মেয়ে স্নেহা। কিন্তু এর আগেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। রাস্তার পাশ থেকে একটা কালো প্রাইভেট কার থামে, গাড়ির দরজা খুলে চারজন তরুণ ছেলে বেরিয়ে আসে। প্রথমে তারা যেন সাধারণভাবেই এগিয়ে গেল, তারপর হঠাৎ দুজন স্নেহার হাত ধরে টানতে শুরু করে। আরেকজন পেছন থেকে ধাক্কা দিতে থাকে স্নেহাকে গাড়ির দিকে। মেয়েটা চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে ছেড়ে দাও। চারদিকে লোকজন, কয়েকজন থেমে তাকালেও এগিয়ে আসার সাহস করে না। কেউ হয়তো ভেবেছে পারিবারিক ঝামেলা, কেউ আবার ঝামেলা জড়াতে চাইল না। কিন্তু বাইক থামিয়ে দাঁড়ানো আরাফ যেন বিদ্যুৎ গতিতে এগিয়ে আসে। সে বাইক রাস্তার একপাশে ফিরে দ্রুত দৌড়ে আসে, চোখে মুখে রাগ আর দৃঢ়তা। একজন ছেলে স্নেহার হাত ধরেছিল, আরাফ তাকে জোরে ঘুষি মারে মুখে। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে, অন্য দুজন হক চকিয়ে যায়, কিন্তু দ্রুত তারাও আরাফের দিকে ছুটে আসে। আরাফ কোনো প্রশিক্ষণ মার্শাল আর্টিস্ট না, তবে লড়াই ঝগড়া তার কাছে নতুন কিছু নয়। প্রথম জনকে লাথি মেরে দূরে সরিয়ে দিল, দ্বিতীয় জন লোহার রড দিয়ে আঘাত করতে চাইল আরাফকে, কিন্তু আরাফ পাশ কাটিয়ে তার হাত মুচড়ে দেয়। লোকটা ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে যায়। মেয়েটা তখনও ভয় আর আতঙ্কে কাঁপছে, ওর চোখে জল, ঠোঁট শুকিয়ে গেছে। বাকি একজন ছেলেকে দেখে আরাফ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে এসে আরাফকে ধাক্কা দিতে চাইল, কিন্তু আরাফ তার কলার ধরে আশ্রয় ফেলল গাড়ির দরজায়। ঢং শব্দে লোহার দরজা দিয়ে যায়। চারজনের সবাই তখন ছত্রভঙ্গ হয়ে গেছে, কেউ পালালো, কেউ আবার ব্যথার গড়াগড়ি খাচ্ছে। রাস্তার লোকজন দূর থেকে তাকিয়ে দেখছে সবকিছু, অনেকে ফিসফিস করছে, কে এই ছেলেটা? কিন্তু কেউ আর কাছে আসে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আরাফের, রক্তে আড্রেনালিন ছুটছে, তবুও সে নিজেকে সামলায়। স্নেহার দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো? গভীর কণ্ঠে জিজ্ঞেস করে আরাফ। স্নেহা কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ে। আরাফ ওর হাত ধরে টেনে নিয়ে যায় কাছের একটি ফাঁকা জায়গায়, রাস্তার ভিড় থেকে একটু দূরে, যেখানে নিরাপদে দাঁড়ানো যায়। স্নেহা কাঁপতে থাকে, আরাফ তখনও ওর দিকে তাকিয়ে আছে। স্নেহা ধীরে ধীরে বলে ওঠে, ওরা আমাকে অনেক দিন ধরে বিরক্ত করে। আমার বাবা এজন্য বিয়ে দিতে চায়। আপনাকেও আমার বাবা পাঠিয়েছে, তাই না? কাল রাতেও ওই ছেলেগুলো তাড়া করেছিল। কথাগুলো শেষ করতে গিয়েও ওর চোখ ভিজে ওঠে। আরাফ চুপচাপ দাঁড়িয়ে থাকে, ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলছে। সে জানে না এই মেয়ের সাথে তার কি সম্পর্ক, জানে না মা কেন ছবিটা এনেছে, তবুও আজ মনে হচ্ছে ওকে রক্ষা করা যেন তারই দায়িত্ব। আসলে আমাকে আপনার বাবা পাঠায়নি, আমাকে হয়তো চিনতে পারেননি। গত রাতে আমি আপনাকে বাঁচালাম। স্নেহা তাকায় আরাফের দিকে। রাস্তার পাশে তখনও কালো গাড়িটা দাঁড়িয়ে,
কিন্তু ছেলেগুলো ভয়ে পালিয়ে গেছে। গাড়ির কাছে কেউ আর ফিরে আসেনি। আস্তে আস্তে চারপাশে জমে ওঠা ভিড় ভাঙতে থাকে। লোকজন নিজেদের কাছে ফিরে যায় যেন কিছুই ঘটেনি। শহরের মানুষ এভাবেই অভ্যস্ত। কিছুক্ষণের জন্য হইচই, তারপর আবার নিস্তব্ধতা। স্নেহা একটু সাহস সঞ্চয় করে আরাফের দিকে তাকায়। তুমি তুমি আমাকে আবার বাঁচালে, ধন্যবাদ। যদি তুমি না থাকতে। কথাটা শেষ করার আগেই আরাফ হাত তুলে থামায়। থাক, এসব পরে হবে। এখন তুমি আগে নিরাপদে বাড়ি যাও। রাস্তার এক কোণে দাঁড়িয়ে তখনও কাঁপছে স্নেহা। কিছুক্ষণ আগেই আরাফ তাকে বাঁচিয়েছে 4 জন দুর্বৃত্তের হাত থেকে। চারপাশের লোকজন কেউ আর নেই। স্নেহার চোখে তখনও আতঙ্ক। আরাফ স্নেহার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে মেয়েটা যেন নিজের সঙ্গে নিজেরই যুদ্ধ করছে। হঠাৎই স্নেহা ভাঙা গলায় বলে উঠল, কিসের বাড়ি? এই ছেলেদের লিডারকে পেলে যে কি করব? এদের লিডারকে এখনো দেখিনি। আমি জানি বাবা তার সাথেই বিয়ে দিতে চায় আমাকে। এজন্য আমি সকালে বের হয়েছিলাম চলে যাবার জন্য। গাড়ি না পেয়ে হাঁটছিলাম। লম্পট ছেলেকে আমি বিয়ে করব? কখনো না। বরং তাকে পেলে। আরাফ ধীরে কাছে এগিয়ে এসে নরম গলায় প্রশ্ন করল। কি করবেন? স্নেহা তীক্ষ্ণ চোখে তাকিয়ে জবাব দিল, ছেলেটাকে মেরে একদম মর্গে পাঠিয়ে দিব। আমাকে বিয়ে করার সাধ্য মিটিয়ে দিব। তারপর আমিও মরবো। আমি পুরোপুরি মরতে চাই। তার কথা শুনে আরাফ ভেতর থেকে থমকে যায়। এতটা রাগ আর হতাশা যেন একসাথে ঝরে পড়ছে স্নেহার কণ্ঠে। আরাফ মনে মনে ভাবল, বলে কি এই মেয়ে? আরাফ শান্ত গলায় বলল, কেন মরতে চান? কারণটা জানতে পারি? স্নেহা কষ্টে ভাঙা হাসি দিয়ে বলল, বললাম তো, আমাকে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমি বিয়ে করব না। তাই আমার কিছু ছবি আরাফ নামের এক ছেলেকে পাঠিয়েছে। আমি শিওর এই ছেলেদের লোক ওরা। আরাফ মনে মনে হতভম্ব হয়ে গেল। মেয়েটা তার নাম জানে অথচ তাকে চেনে না। তার মানে স্নেহা এতক্ষণ তার কথাই বলছিল। আরাফ বলল, আরাফ তো আপনাকে পছন্দ নাও করতে পারে। স্নেহা রাগী চোখে তাকিয়ে আরাফকে বলল, কে বলছে পছন্দ করবে না? 100% পছন্দ করবেই। আমি কি কম সুন্দরী নাকি? আরাফ বিস্মিত হয়ে গেল। এই মেয়েটার আত্মবিশ্বাস অদ্ভুত। সে হালকা হেসে বলল, এত কনফিডেন্স? স্নেহা গম্ভীর মুখে উত্তর দিল, আর আমি খোঁজ নিয়ে দেখেছি আরাফ ছেলেটা নাকি অনেক খারাপ। সবসময় ঝগড়া মারপিট করে বেড়ায়। আরাফ মাথা নিচু করে গম্ভীর স্বরে বলল। আমিও শুনেছি আরাফ ছেলেটা খুব খারাপ। আরাফ মুস্কি হাসে। কিছুক্ষণ চুপ থেকে আরাফ প্রশ্ন করল, আচ্ছা, আপনার নাম কি? স্নেহা একটু থেমে তাকালো আরাফের দিকে। তার যতদূর মনে পড়ে কালকে একবার নাম বলেছিল আরাফকে। তবুও স্নেহা বলে, আপনাকে আমার নাম বলার প্রয়োজন মনে করি না। তবুও যেহেতু আমাকে বাঁচিয়েছেন তাই বলছি, আমি স্নেহা। আরাফ এক মুহূর্ত চুপ থেকে বলল, সুন্দর নাম। আরাফ আবার প্রশ্ন করল, আচ্ছা, এখন বাড়ি যাবেন নাকি অন্য কোথাও যাবেন? স্নেহা নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, জানি না। আরাফ অবাক হয়ে বলল, জানেন না মানে? বাসায় যাবেন না? স্নেহা কাপা কণ্ঠে বলল, না, বাসায় যাব না। আরাফ তখন একটু থেমে প্রস্তাব দিল, তাহলে আমাদের বাসায় চলেন। স্নেহা চোখে বিস্ময় নিয়ে তাকালো, তারপর মাথা নাড়িয়ে বলল, না, তাও যাব না। আমি আমার মতো কোথাও চলে যাব। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আর আমাকে আবার বাঁচানোর জন্য ধন্যবাদ। এখন আপনি আসতে পারেন। মেয়েটির কথায় আরাফ চুপ হয়ে গেল। মনে হলো স্নেহার ভেতরটা আগুনের মতো জ্বলছে। আরাফ বুঝে গেছে এখন স্নেহাকে জোর করে কিছু বলা যাবে না। স্নেহা তখন ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটা দিল। হাওয়া তার চুল উড়িয়ে নিচ্ছে। মুখে এখনো ভয় আর রাগের ছাপ। আরাফ দাঁড়িয়ে থাকে দূর থেকে। তার চোখে মিশ্র অনুভূতি, আশ্চর্য, কৌতূহল আর এক ধরনের অদৃশ্য টান কাজ করছে। সেই মুহূর্তে আরাফ বোঝে এই মেয়েটি কেবল একজন ভুক্তভোগী নয়, বরং নিজের ভাগ্যের বিরুদ্ধে দাঁড়ানো এক যোদ্ধা। আরাফের ভেতর এক অদ্ভুত দায়বদ্ধতা তৈরি হলো। যদিও স্নেহা বলেছে আপনি আসতে পারেন, তবুও তার মনে হলো এই মেয়েটিকে একা একা
ফেলে যাওয়া যাবে না। আরাফ সেখান থেকে চলে আসে, কিন্তু যত দূরেই যাক স্নেহার মুখ বারবার ভেসে উঠছে তার চোখের সামনে। মেয়েটার চেহারায় এক ধরনের অনিন্দ সুন্দর ভাব আছে। শুধু সৌন্দর্য নয়, ওর কণ্ঠস্বর যেন সরাসরি কলিজায় গিয়ে লেগেছে। কিন্তু সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি টেনেছে স্নেহার সেই ঠোঁটের নিচের ছোট্ট তিলটা। আরাফের অদ্ভুতভাবে মনে গেঁথে গেছে সেই দৃশ্য। বাসায় ফিরে আরাফ আসে তার মায়ের কাছে, খানিকটা দ্বিধা নিয়ে বলল, আম্মু, একটা কথা বলি। তুমি যে মেয়েটার ছবি মানে স্নেহার ছবি এনেছো না, ওকে আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি কিছু না বলা পর্যন্ত তোমরা ওর বাসায় বা ওর কাছে কিছুই বলবে না, ওকে? বিয়ে করলে ওই মেয়েটাকে করব, কখন কি করবা সেটা আমি বলে দেব। মা খুশি হয়ে মৃদু হাসি মাথা নাড়িয়ে বলল, ওকে বাবা, আমি কিছু বলবো না তুই না বলা অবধি। কথাটা শুনে এক অদ্ভুত স্বস্তি পেল আরাফ। মনে হচ্ছে নিজের মনের ভেতরে লুকোনো গোপন অনুভূতিটা কারোর সাথে ভাগ করলো। কিছুক্ষণ পর সে বের হলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। বাইকের ইঞ্জিন স্টার্ট দিতেই হঠাৎ পেছন থেকে জিসা এগিয়ে আসে। সে এসে বলে, আমিও যাব তোমার সাথে। আমি তো ভার্সিটিতে যাচ্ছি। তাতে কি, আমিও যাব, আমাকে নিয়ে চলো। কিন্তু কিন্তু কি? নিয়ে যা, ঘোরার জায়গা নেই তেমন, তুই সাথে নিয়ে যা। আরে আপু, সাবিহা আপুর জোরাজোরিতে জিসা আরও আরাফের সাথেই যেতে চাইল। আরাফ খুব একটা খুশি হয়নি, তবে কিছু না বলে জিসাকে পেছনে বসতে দিল। দুজন বাইক নিয়ে রওনা হয়। রাস্তায় এক মোড়ে হঠাৎ চোখ পড়ে স্নেহাকে। ওর বাবা তাকে বাসায় নিয়ে যাচ্ছে, মানে স্নেহাকে তার বাবা গাড়িতে ওঠাচ্ছে। স্নেহার কোথায় আছে সেই ঠিকানা স্নেহার বাবার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ করে দেয় আরাফ, কারণ আরাফের লোক স্নেহার পিছু নিয়েছিল। আরাফকে স্নেহার বাবা দেখতে না পেলেও স্নেহা স্পষ্টই তাকিয়েছিল তার দিকে। সেই দৃষ্টি ছিল কিছুটা বিস্মিত, কিছুটা অভিমানী। আরাফের মন বলল স্নেহা হয়তো ভেবেছে বাইকের পেছনে বসা জিসাই তার প্রেমিকা। আর সেই ভুল বোঝাবুঝির অনুভূতি বুকের ভেতর হালকা খোঁচা মেরে গেল আরাফের। স্নেহা চুপচাপ গাড়িতে বসে। ওদিকে আরাফ বিশ্ববিদ্যালয়ের গেটে ঢুকতেই হইচই শুরু হলো। ছেলেরা লাফালাফি করে আরাফকে দেখে অভ্যর্থনা জানাচ্ছে। কারো চোখে গর্ব, কারো চোখে উচ্ছ্বাস, যেন আরাফ তাদের নিজস্ব নেতা। পেছনে বসা জিসা অবাক হয়ে বলল, এই, তুমি কে গো? তোমাকে দেখে সবাই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে কেন? আরাফ হেসে জবাব দিল, তোমার মতো কিউট মেয়ে আমার পিছনে বসেছে তো তাই। জিসা অবাক হয়ে হাসলো। তাই? জিসা ব্যাগ থেকে আয়না বের করে মুখের মেকআপ ঠিক করতে থাকে। চারপাশের কোলাহলের মাঝেই যেন নিজের জগতে ডুবে গেল আরাফ। হঠাৎ নাইম নামের একটা ছেলে আসে আরাফের কাছে। ভাই, অনেকদিন পর আসলেন আজ। প্রধান শিক্ষক রুমে আপনাকে ডাকছে, কিসের যেন বিচারে বসেছে। কিছুক্ষণ পর সবাই একত্রিত হলো বিশ্ববিদ্যালয়ের প্রধানের ডাকা বিচারের আসরে। একজন ছেলে নাম সৈকত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের এক মেয়েকে টিস করছিল। প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় কেউ কিছু বলার সাহস পায়নি, কিন্তু আজ বিষয়টা সরাসরি প্রধানের সামনে চলে এলো, তাই বিচার বসেছে। সৈকতকে আনা হলো সবার সামনে। প্রধান কঠোর গলায় বললেন, তোমার বাবাকে ফোন করো, তাকে আসতে হবে। তুমি দিন দিন অনেক বেড়েছ, যারে পারছো তাকেই বাজে কথা শোনাচ্ছ। সৈকত ঠোঁট বাঁকিয়ে তার ছেলের ভঙ্গিতে জবাব দিল, বাবাকে ফোন করার দরকার নাই, টাকার হিসাবটা বলেন, আমি দিয়ে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে আরাফের মেজাজ গরম হয়ে যায়, তবে সে ঠান্ডা গলায় বলল, তোমার বাবাকে ফোন দাও। তুমি মেয়েদের টিস করছো, তোমার বাবাকে তা জানানো দরকার। সৈকত হাসতে হাসতে তাকালো আরাফের দিকে, তারপর জোর গলাতে বলে, ফোন দেব না তো কি করবে? আরাফের শরীর কেঁপে উঠল রাগে। এত অবজ্ঞা, এত উদ্ধত্ত কোনোভাবেই আর সহ্য করতে পারল না সে। মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে চেয়ার হাতে তুলে সৈকতকে এমন আঘাত করল যে সে হোঁচট খেয়ে পড়ে গেল সামনে। শিক্ষকরা হতভম্ব হয়ে গেলেও আরাফের রাগ থামল না। সে সৈকতকে টেনে হিস্ট্রে রুম থেকে বের করতে থাকে। একের পর এক ঘুষি লাথি মারতে থাকে। সৈকত প্রতিরোধ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। আরাফের এমন কাণ্ডে ওর বন্ধুদেরও রক্ত গরম হয়ে গেল। তারাও ঝাঁপিয়ে পড়ে সৈকতের উপর। চেয়ারের আঘাত, মুঠির ঘা সব মিলিয়ে চারপাশে যেন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের করিডোরে হইচই শুরু হয়। কেউ কেউ ভয়ে দূরে সরে যায়, আবার কেউ হাততালি দিয়ে উল্লাস করতে থাকে। অবশেষে সৈকত ধপাস করে মাটিতে পড়ে হাঁপাতে থাকে। মুখে রক্ত, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তবুও তার অধ্যত্ব একটুও কমেনি। দাঁত চেপে বলল,
তোমরা ভেবেছো এভাবে পার পেয়ে যাবে? আমি আমার কাকাকে ডাকবো, তখন বুঝবে কার সাথে লাগতে এসেছো। বাবার কথা তো পরে। সৈকত মোবাইল বের করে ফোন দিতে শুরু করে। চারপাশের পরিবেশ একেবারে নিঃশব্দ হয়ে গেল, কারণ সবাই জানে সৈকতের বাবা একজন প্রভাবশালী মানুষ। আরাব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সৈকতের দিকে। মনে হচ্ছে আসন্ন ঝড়ের অপেক্ষায় আছে সবাই। কিছুক্ষণ পরেই সৈকতের কাকা এলেন ভার্সিটিতে। তিনি এসে আরাবকে সরাসরি বলল, তুমি কার শরীরে হাত তুলছো তা কি জানো? আর আমি কে সেটাও কি জানো? আরাব শান্তভাবে জবাব দিল। কে আপনি? লোকটা পাল্টা প্রশ্ন করে। চিনো না আমাকে? আরাব বলল, আরে কাকু, চিনি না বলেই তো জিজ্ঞেস করছি কে আপনি। লোকটি একটি রহস্যময় হাসি দিয়ে বলল। সময় হলে ঠিকই চিনবে। এরপর তিনি সৈকতকে নিয়ে চলে গেল সেখান থেকে। তবে চলে যাওয়ার আগে আরাফ জোর গলায় হুঁশিয়ারি দিল, এই ছেলের নামে যদি এরপর এমন কোনো রিপোর্ট আসে, তাহলে কিন্তু এই ছেলে তার শরীর থেকে একটা অঙ্গ হারাবে। আরাফের এই সমস্ত কাণ্ড দেখে জিসা একেবারে থ হয়ে গিয়েছে। বাসায় ফেরার পথে জিসা ভয়ে আরাফের পেছনে বসার সাহস পাচ্ছে না। আরাফ নিজেই জিসাকে বলল, যা দেখেছো সব এখানেই ভুলে যাও, বাসায় যেন এসব কথা বলতে না শুনি, কেমন? জিসা মাথা নেড়ে হ্যাঁ বলল। বাসায় এসেই আরাফ দ্রুত ফ্রেশ হয়ে নিল এবং তারপর স্নেহার বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। সে আর দেরি না করে বাইক নিয়ে আবার বেরিয়ে পড়ে। আরাফ স্নেহার বাসার নিচে বাইক থামালো। দেখলো সেখানে অনেক লোকের ভিড়, সবাই কান্নাকাটি করছে। বিষয়টি বুঝতে না পেরে আরাফ বাসার ভিতরে গেল। ভিতরে গিয়ে আরাফ দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে। আরাফ লাশের উপর থেকে কাপড় সরাতেই ছিটকে দুহাত পেছনে সরে গেল। এ তো স্নেহার লাশ। স্নেহা সুইসাইড করেছে। বাসা থেকে তার বিয়ের জন্য অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছিল। আরাফের চোখ থেকে অঝরে জল ঝরতে থাকে। কি করবে বুঝতে না পেরে সে তার আম্মুকে ফোন দিল। আরাফ শুধু বলল, আম্মু, তুমি আমার বিয়ের জন্য স্নেহা নামের এক মেয়ের ছবি দেখিয়েছিলে, সেই মেয়েটা সুইসাইড করেছে। এটুকু বলেই সে ফোন কেটে দিল। এরপর আরাফ স্নেহার রুমে আসে। স্নেহার বিছানার উপরে সে দুটি চিরকুট দেখতে পায়। একটি চিরকুট সে লিখেছে, বাসা থেকে বিয়ের জন্য বেশি চাপ দেওয়ার কথা। অন্য চিরকুটে লেখা ছিল, আরাপ একটা বকাটে ছেলে। আরাপকে আমি কখনো মেনে নিতে পারবো না। আমার জীবন নিয়ে অন্যেরা কেন এমন করছে, আমার ভালো লাগে না এগুলি। আর আরাফকে আমি চিনি, কিন্তু না চেনার ভান করেছিলাম এতদিন। লেখাটি পড়ে আরাফ নিজেকেই নিজে ঘৃণা করতে শুরু করে। এই চিরকুটটি সে নিজের কাছে রেখে দিল। আরাফের মনে হলো হয়তো তার কারণেই এসব ঘটেছে। তার আম্মু হয়তো স্নেহার বাসায় বলে দিয়েছিলেন যে আরাফ স্নেহাকে পছন্দ করে। আরাফ আবার দৌড়ে স্নেহার লাশের কাছে গেল। স্নেহার হাত ধরে সে কাতর স্বরে বলল, মাফ করে দিও আমায়। স্নেহার এমন মৃত্যুতে গভীর হতাশার মেঘে ছেয়ে গেছে আরাফের মন। একটি মেয়ের আত্মহত্যার খবরে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যদিও সে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যেন তার জন্য নয়, বরং তাকে বিয়ে করতে পারবে না বলেই মেয়েটি এমন করেছে। তবুও অপরাধ বোধের কাঁটা তাকে বিচ্ছিল। এই তীব্র মানসিক যন্ত্রণার মধ্যেই সে অনেকগুলো ঘুমের ওষুধ খেতে যায়। ঠিক সেই সময় তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় জিসা। সে দ্রুত হাতে আরাফের হাত থেকে সমস্ত ওষুধ মেঝেতে ফেলে দেয়। আরাফের মাথায় তখন রক্ত চড়ে আসে। সেই মুহূর্তে সে যেন দিশেহারা। জিসার এই আচরণে ক্ষিপ্ত হয়ে সে তাকে কষে একটা চড় দেয়। জিসা কিছু বলতে যাবে তার আগেই আরাফ জিসাকে ঘর থেকে বের করে দিল। জিসা গাল ধরে চুপচাপ দরজার বাইরে দাঁড়িয়ে থাকলো, এক বিন্দুও প্রতিবাদ করে না। আরাফ তীব্র গলায় জিসাকে বলল, তুমি কালকেই তোমার বাসায় চলে যাবে, আমার ধারে কাছে যেন তোমাকে না দেখি। তার মেজাজ তখন পুরো অগ্নিশর্মা হয়ে গেছে। এই ঘটনার পর আরাফ যেন এক নতুন প্রতিজ্ঞা করে ফেলল। বিয়ে তো দূরের কথা, সে আর প্রেম পর্যন্ত করবে না। সিগারেটের টান দিতে দিতেই একসময় আরাফ ঘুমিয়ে পড়ে। রাত তখন 12টা কি 1টা বাজে। ঘুমটা ভাঙতেই সে লক্ষ্য করল এক অদ্ভুত দৃশ্য। জিসা তার পায়ের কাছে মাথা ঠেকিয়ে নিঃশব্দে কেঁদে চলেছে। এমনটা দেখে আরাফ ধরফড়িয়ে বিছানায় উঠে বসে। জিসার দিকে তাকাতেই জিসা যেন ভয় পেল। তড়িঘড়ি করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ঘুমটা আর এলো না আরাফের চোখে। মনটা ভীষণ অশান্ত। তাই সে বাইক নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়ে। রাস্তা তখন জনমানব শূন্য। মাঝে মাঝে 2-1টা গাড়ি চলতে দেখা যাচ্ছে। আরাফ বাইকের গতি বাড়ায়। অনেক দ্রুত গতিতে ছুটছে সে।
হঠাৎই আরাব রাস্তার পাশে এক বৃদ্ধ লোককে শুয়ে থাকতে দেখে। লোকটা শীতে কাঁপছে। আরাব বাইক থামিয়ে লোকটির কাছে আসে, দেখে এই রাতে শীতের লোকটার গায়ে কিছুই নেই, খালি গায়ে তিনি শুয়ে আছে। আশেপাশে সব দোকান বন্ধ, খোলা কিছু পেল না আরাফ। তাই সে আর দেরি না করে নিজের শরীর থেকে শার্ট খুলে লোকটির গায়ে সাবধানে জড়িয়ে দিল। তারপর সেখান থেকে চলে আসে আরাফ। কিন্তু কিছু দূর যেতেই দুজন লোকের উপস্থিতি টের পায় সে। রাস্তার পাশে জঙ্গলের ভিতরে এত রাতে কে বা কারা থাকতে পারে? এই কৌতূহলে আরাফ সামনে এগিয়ে গেল। সে এগিয়ে যেতেই যে দৃশ্য সে দেখল তা অন্তত দৃষ্টিকটু। এক ছেলে ও এক মেয়ে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অশ্লীলতায় ব্যস্ত। আরাফকে দেখে তার দ্রুত কাপড় পরে নিল। ছেলেটা আরাফের দিকে এগিয়ে এসে উদ্ধত স্বরে জিজ্ঞেস করল, এই কে রে তুই? আরাফ পাল্টা জানতে চাইল, ওরা কে? আর ওই মেয়েটা কি লাগে তোর? ছেলেটা জবাব দিল, আমার জিয়েত। আর তুই কে সেটা বল। আরাফ বলল। বিয়ের আগে এসব করছিস? আরাফ কথাটা বলেই দ্রুত দুজনের ছবি তুলে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়, কিন্তু ছেলেটা পেছন থেকে আরাফকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এটা ছিল ছেলেটির বিশাল বড় ভুল। আরাফের এমনিতেই মেজাজ খারাপ ছিল, সে বেশি কিছু না বলে চলে আসতে চেয়েছিল, কিন্তু এখন আর উপায় নেই। আরাফ ঘুরে ছেলেটার মুখে জোরে একটা ঘুষি দেয়। ছেলেটা পড়ে যায় মাটিতে। আরাফ ছেলেটির নাকে কয়েকটি ঘুষি মারতেই ছেলেটি জ্ঞান হারায়। এরপর আরাফ মেয়েটির দিকে তাকালো। মেয়েটি তখন ভয়ে কাঁপছে। আরাফ মেয়েটির চুল ধরে টেনে বুকে এক লাথি মেরে কঠিন কণ্ঠে জিজ্ঞেস করে, তোদের বিয়ে হয়েছে? মেয়েটি ভয়ে ভয়ে বলল, না। আরাফ জানতে চাইল, তুই তো মুসলিম, তাই না? তোর তো বেঁচে থাকারই অধিকার নেই, জেনা করেছিস তুই। মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে বলল, প্লিজ আমাকে মাফ করে দেন, আর এমন হবে না। আরাফ বলল, আমি মাফ করার কেউ না, তোর বাসার ঠিকানা দে। মেয়েটি প্রথমে ঠিকানা দিতে না চাইলেও আরাফের চর থাপ্পড়ের মুখে শেষ পর্যন্ত ঠিকানা দিতে বাধ্য হলো। এরপর আরাফ ছেলে ও মেয়ে দুজনকেই সঙ্গে নিয়ে মেয়ের বাসায় আসে। মেয়ের বাবার কাছে সে সমস্ত ঘটনা খুলে বলে। মেয়েটির বাবা সব শুনে হতবাক হয়ে গেলেন। সব বলে আরাফ সেখান থেকে চলে আসে। ততক্ষণে ফজরের আজান পড়ে গেছে। আরাফ আর দেরি না করে বাইক নিয়ে সোজা মসজিদের দিকে চলে গেল। তার মনের অস্থিরতা তখনও কাটেনি, কিন্তু মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে হয়তো সে কিছুটা শান্তি খুঁজে পাবে। আরাফ মসজিদে এসে নামাজ পড়ে। নামাজ আদায় করার পর আরাফের মনটা তখনও বিষাদে আচ্ছন্ন ছিল। কি করবে সে বুঝে উঠতে পারে না। সে স্নেহার কবর জিয়ারত করতে চায়। সে সোজা স্নেহার কবর জিয়ারত করার জন্য বের হয়। বেশ কিছু সময় পর স্নেহার কবরের কাছে আসে আরাফ। কবরের কাছে গিয়ে দাঁড়াতেই কেমন যেন আর চোখের জল ধরে রাখতে পারে না আরাফ। স্নেহা তার জীবনের খুব বেশি কাছের মানুষ ছিল না, তবু কেন তাকে এতটা তীব্রভাবে মিস করছে তা আরাফ নিজেও বুঝতে পারছে না। তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব হচ্ছে। কিছুক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সবশেষে সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতেই তার বোন সাবিহা তাকে দেখে কড়া সুরে প্রশ্ন করল, রাত কোথায় ছিলি তুই? আরাফ মন খারাপের দৃষ্টি নিয়ে তাকালো তার বোনের দিকে। তারপর আরাফ খুবই সংক্ষেপে উত্তর দিল, কোথাও না। সাবিহা আরাফের কথা এড়িয়ে সে এবার অন্য প্রশ্ন তুলল, জিসাকে কি বলেছিস? আরাফ বুঝতে পারে না তার বোন কি বলছে। আরাফ পাল্টা জানতে চাইল, কেন, কি হয়েছে? সাবিহা বিরক্তি প্রকাশ করে বলল, জিসা সকালে ঘুম থেকে উঠে কিছু না বলে কেন চলে গেল? আমি জানি তুই ছাড়া এ কাজ কেউ করবে না। আরাফ যেন এ ব্যাপারে কিছুই জানে না এমন ভান করে বলল, জানি না, তোমার ননদকে তুমি জিগাও, আমি কিভাবে বলবো সে কেন গেছে। আরাফ আর কিছু না বলে এরপর আরাফ নিজের রুমে আসে। তারপর সোজা ওয়াশরুমে চলে যায়। সেখানে গোসল সেরে নাস্তা করতে বসে। তার মন এমনিতেই খারাপ। এর মধ্যে তার মা বলে উঠলেন, আরাফ, তোর মামাকে বলেছি ভালো মেয়ের খোঁজ করতে, সমস্যা নেই, তুই চিন্তা করিস না, যা হবার হয়ে গেছে। আরাফের মনটা সকাল সকালই আবারও খারাপ হয়ে গেল। তার মা বাবার কাছে পড়াশোনা কিংবা ক্যারিয়ারের চেয়ে তার বিয়েটা যেন বড় চিন্তার কারণ। সে হতাশা লুকিয়ে রাখতে পারে না। তাই খাবারের প্লেটে থাকা ভাতের মধ্যেই এক গ্লাস পানি ঢেলে দিয়ে নাস্তা অসমাপ্ত রেখে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। পেছন থেকে ওর মা কয়েকবার ডাকলেও সে শোনে না। ভার্সিটিতে পৌঁছে আরাফ চুপচাপ এক জায়গায় গিয়ে বসে। তার মন খারাপ হওয়ার চারপাশের কোলাহল বা বন্ধুদের উপস্থিতি তাকে টানছে না। সে স্নেহার কথা ভাবছে, হয়তো তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করছে। এমন সময় তার এক বন্ধু সাজিদ এসে বলল, দোস্ত,
জানিস আজকে ভার্সিটিতে নতুন একটা মেয়ে আসছে, সেই জিনিস, মানে দেখতে অনেক কিউট। ভার্সিটির সব ছেলের লোম দাঁড়িয়ে গিয়েছে মেয়েটাকে দেখে, তুই দেখলে পড়ে যাবে। আরাফের কোনো কিছুই ভালো লাগছে না। আরাফ হালকা বিরক্ত হয়ে বলল, একটু বেশি হয়ে গেল না? আর তোদের দেখার তোরা দেখ, এসব ভালো লাগছে না। আরাফের কথায় সাজিদ উত্তেজিত হয়ে বলল, আরে না, তুই নিজে চোখে না দেখলে বিশ্বাস করবি না, চল তোকে দেখায়। আর ভালো লাগছে না কেন? আরাফ সাজিদের কোনো কথায় আগ্রহ দেখালো না। সে আরো বিরক্ত নিয়ে বলল, তুই কি পাগল নাকি? আমি যাব মেয়ে দেখতে? যা তো এখান থেকে, তুই দেখ মেয়ে। আরাফের কথায় সাজিদ হাসে। সাজিদ হাসতে হাসতে বলল, তোর যেতে হবে না, মেয়েটা তোর দিকেই আসছে, ওই দিকে তাকা, দেখ একবার। না চাওয়া সত্ত্বেও সাজিদের জোড়াজুড়িতে আরাফ সেদিকে তাকালো। মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত সে একবার দেখল। সাজিদ যা বলেছে তার সবটাই সত্য। আরাফ মনে মনে স্বীকার করে নিল। অসাধারণ, এত সুন্দরী মেয়ে হয়তো এই প্রথম দেখলাম। কিন্তু পরক্ষণেই তার মেজাজ বিগড়ে গেল। মেয়েটা ওদের দিকেই আসে। সে সাজিদকে বলে, মেয়েটা আমার দিকে আসছে কেন? আমার মুড এখন ঠিক নেই, বেশি বুঝলে এটাকেও থাপড়াবো। সাজিদ হাসে। আরাফের ভেতরের রাগ এবং মন খারাপ যেন তাকে আরো বেশি খিটখিটে করে তুলছে। এমন সময় মেয়েটি আরাফের সামনে এসে দাঁড়ালো। তারপর আরাফের মতোই মেয়েটি তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। আরাফ কিছুটা অবাক হলো। সাধারণত কেউ তার দিকে এভাবে তাকিয়ে থাকার সাহস দেখায় না। আরাফ মনে মনে ভাবে, এই মেয়েটি তো বেশ সাহস। মেয়েটির নাম অহনা। সে ভার্সিটিতে নতুন এসেছে। তার শারীরিক গঠন রূপ ভালো, সুন্দর চেহারা, আর এই কারণে হয়তো তার মধ্যে কিছুটা দেমাগও আছে। অহনা বেশ আত্মবিশ্বাসের সাথে আরাফকে প্রশ্ন করে, আপনি কি জনগণের ভাই? আরাফ তার এই অদ্ভুত প্রশ্নে বিরক্ত হয়। সে কড়া সুরে বলল, লিমিট রেখে কথা বলেন, কি হয়েছে সেটা বলেন। কোনো দরকার থাকলে বলে চলে যান, সময় সুযোগ বুঝে হেল্প করব। আরাফের কথায় অহনা হাসে। অহনাও তার স্বরে দৃঢ়তা বজায় রেখে বলল, কি আর হবে, আজ আমার ভার্সিটির প্রথম দিন। কাউকে ভালোভাবে চিনিও না, অথচ প্রায় ছেলেই আমার সাথে কথা বলার জন্য এমন ভাব নিচ্ছে যেন 1000 বছর আগে থেকে তারা আমাকে চেনে। আর কিছু ছেলে তো আমাকে টিজও করেছে। তাদের গালে কষে দুটো দিতেই তারা বলল আরাফ ভাইকে বলে দিব। আর আরাফকে দেখতে এসেছি খোঁজ করতে করতে। আরাফ মেয়েটির কাছ থেকে নিজের নাম শুনে একটু থমকে যায়, কিন্তু বাইরে প্রকাশ করে না। সে ঠান্ডাভাবে জিজ্ঞেস করে, তো আমি কি করতে পারি? অহনা যেন একটু রেগে যায়। তারপর বলে, আপনি কি করতে পারেন মানে? আপনি কি আপনার ছোট ভাইদের এইসব শিক্ষা দেন? মানে তারা কি মেয়েদের দেখলেই টিজ শুরু করে? এসবই আপনার শিক্ষা? তার কথা শুনে মনে হচ্ছিল ভার্সিটির সব ছেলের আচরণের জন্য আরাফই দায়ী। আরাফ পরিস্থিতি বুঝে শান্তভাবে বলল, আমার সাথে চলেন, সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি, যাতে কেউ আপনাকে কিছু না বলতে পারে। আরাফ মূলত অহনাকে সাহায্য করতে চাইল, যাতে ভার্সিটির ছেলেরা তাকে আর বিরক্ত না করে। তার ভেতরের ভালো মানুষটা এবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। অহনা কিছু সময় নিয়ে চিন্তা করে বলল, এখন তো সব ক্লাসে স্যার ঢুকে গিয়েছেন। আরাফ বলল, এখনই ভালো টাইম, আসেন। আরাফ অহনাকে নিয়ে প্রতিটি ক্লাসে আসে। স্যারদের থেকে 2 মিনিট করে টাইম নিল এবং অহনাকে তার ছোট বোন হিসেবে পরিচয় করিয়ে দিয়ে এলো। সতর্ক করে দিল যেন কেউ তাকে বিরক্ত না করে। আরাফের এমন আচরণে অহনা অবাক হয়ে গেছে। অহনা বিস্ময় নিয়ে আরাফকে জিজ্ঞেস করে, আপনি কি ভার্সিটির ছাত্র নাকি অন্য কিছু? আরাফ জিজ্ঞেস করে, কেন? অহনা বলে, ক্লাস টাইমে স্যারদের সামনে ক্লাস অফ রেখে আমাকে পরিচয় করিয়ে দিলেন, এটা কিভাবে পসিবল? অহনার চোখে মুখে ছিল অপার কৌতূহল। আরাফের এই ক্ষমতা দেখে সে বেশ মুগ্ধ হয়। আরাফ একটু হেসে বলল, সত্যি কথা বলবো? অহনা উৎসাহ নিয়ে বলল, আমিও সত্যিটা জানতে চাই। আরাফ অহনার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, সত্যি বলতে আপনি প্রচন্ড বেশি কথা বলেন। এইটুকু বলেই আরাফ দ্রুত সেখান থেকে চলে আসে। সে আর কথা বাড়াতে চাইছিল না, কিন্তু অহনা তার পিছু পিছু আসতে থাকে আর আরাফকে বলতে থাকে, হাই, কি বললেন এটা? আমি কখন বেশি কথা বললাম? কিন্তু আরাফ অহনার কথায় কান না দিয়ে দ্রুত ভার্সিটির বাইরে চলে আসে। ভার্সিটির ব্যস্ত ক্যাম্পাসে দাঁড়িয়ে আরাফ অহনার সাথে তর্কটা সকাল থেকেই তাকে অস্থির করে রেখেছে। অহনা অনেক কিছু বলেছে পেছন থেকে, কিন্তু আরাফ শুনতে চায়নি। মনে হচ্ছে চারপাশে সব শব্দ যেন কানে পৌঁছচ্ছে না। তাই হঠাৎ করেই সে ভার্সিটির গেট পেরিয়ে বাইরে চলে আসে। বাইকের কাছে আসে সে। তারপর সিগারেট ধরিয়ে ধোয়ার ভেতরে লুকোতে চেষ্টা করছে নিজের সমস্ত অস্থিরতা।
হঠাৎ করে মনের ভেতর ছায়ার মতো ভেসে ওঠে একটা নাম, স্নেহা। মেয়েটা তাকে বিয়ে করবে না বলে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছে। এটা কোনোভাবেই আরাফের মনের ভেতরে মেনে নেয়ার মতো নয়। এত বড় আঘাত, এত অদ্ভুত কাণ্ড সে কল্পনাও করতে পারেনি। নিজেকে যতই শান্ত রাখার চেষ্টা করুক না কেন, বুকের ভেতরের ঝড় যেন থামছিল না। আরাফের মাথার মধ্যে কেবল একটি নামই ঘুরপাক খাচ্ছে এখন, নামটা স্নেহা। অহনার কথায় কান না দিয়ে আসাটা হয়তো ঠিকই ছিল, কারণ এই মুহূর্তে কারো উপদেশ শোনার মানসিকতা তার নেই। পায়ে পায়ে অনেকটা হেঁটে এসে একটা নির্জন গলির মুখে দাঁড়ায় সে। পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নিল। প্রথম টানটা ফুসফুসে টেনে নিতেই মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে যেন এক তীব্র জ্বালা অনুভূত হলো। এই জ্বালা কেবল নিকোটিনের নয়, এটা ছিল এক অসহনীয় যন্ত্রণা। স্নেহা, মেয়েটা কেন এমন করলো? কেন বিয়ে প্রত্যাখ্যান করার জন্য কেউ নিজের জীবন দিয়ে দেবে? এই ভাবনাটা আরাফের কল্পনারও অতীত ছিল। সে নিজেকে শান্ত করার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু পারে না। স্নেহার শান্ত মুখটা, শেষে দেখা তার ছলছলে চোখ, সবকিছু যেন আরাফকে গ্রাস করতে চায়। বিয়ের নামে এই কেমন এক অদ্ভুত বাঁধন যা কেবল আরাফকে অপরাধী করে চলেছে। এমন সময় পেছন থেকে একটি দ্রুত কণ্ঠস্বর ভেসে এলো। আরাফ ঘাড় ঘোরাতেই দেখে ভার্সিটিতে তার ছোট ভাই রবিন হাঁপাতে হাঁপাতে তার দিকেই ছুটে আসে। রবিনের মুখ ফ্যাকাশে, চোখে এক আতঙ্ক লেগে আছে। সে এসেই বলে, ভাই আরাফ ভাই। রবিন কোনো মতে শ্বাস নিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড আমার থেকে আলাদা করে দিয়েছে, বিয়ে দিয়ে দিচ্ছে ওর অন্য কারো সাথে। কালকে বিয়ে, প্লিজ ভাই কিছু একটা করো, না হলে আমি বাঁচবো না ভাই। আরাফের মনের মেঘলা আকাশ যেন মুহূর্তেই বদলে গেল। স্নেহার অপ্রত্যাশিত আত্মহননের ধাক্কা তখনও তার বুকে দগদগ করছে, আর এখন রবিন নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য মরিয়া। আরাফের মনে পড়ে স্নেহার সঙ্গে তার শেষ কথোপকথন। ভালোবাসা কি কেবলই একতরফা অধিকারের নাম? বিয়েটা কবে? মানে কালকে নাকি? আরাফ সিগারেটে একটি লম্বা টান দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে। তার কণ্ঠস্বর এমন এক দৃঢ়তা ছিল যা শুনে রবিন কিছুটা আশ্বস্ত হয়। রবিন দ্রুত বলে, কালকেই ভাই, কাল সকাল থেকেই। আরাফ সিগারেটের শেষ অংশটা রাস্তায় ফেলে বুট দিয়ে পিষে দেয়। তার মুখে এক ধূর্ত হাসি ফুটে ওঠে, তারপর বলে, তাহলে কাল সকালের অপেক্ষা কেন করবি? আজ রাতেই বিয়ে হবে তোর সাথে। রবিন শোন, মিশন হবে আজ রাতেই। রবিনের চোখে অবিশ্বাস্য এক খুশির ঝলকানি। সে দ্রুত বলে, সত্যি ভাই আপনি সাহায্য করবেন? কথা যখন দিয়েছি তখন কাজ হবেই। শোন, এখন আর ভালো লাগছে না, বাসায় যাব। তুই বরং যা, তোর গফরে সব জানিয়ে রাখ। আচ্ছা ভাই। আরাফ বিদায় জানাতেই রবিন যেন এক নতুন শক্তি পেল। সে দ্রুত ওর গফরে ফোন করে। এমন সময় আরাফের ফোনে আবার কল আসে। সাজিদ ফোন করে। হ্যাঁ সাজিদ বল। তুই যে সৈকতকে পিটিয়েছিলি, ওর বাবার লোকেরা এসে তোকে খুঁজছে। ভার্সিটিতে আসিস না এখন? ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু এখন তো আমার ভার্সিটিতে যেতেই হবে। ওরা চলে। আরাফ ফোন কেটে দ্রুত ভার্সিটির দিকে আসে। ভার্সিটির পার্কিং এরিয়াতে বাইক রেখে সে হাঁটা শুরু করে। সাজিদের কাছে আসে। সৈকতরা ততক্ষণে ভার্সিটি থেকে চলে গেছে। কেন আসলি? তোকে তো বললাম ওরা চলে গেছে। তাহলে আর কি, বাড়িতে যাব, থাক। আরাফ আবার বাইকের কাছে আসে। সে পকেটে হাত দেয়, বাইকের চাবি নেয়। মনে পড়ে তাড়াহুড়োয় সে চাবি রেখে চলে যায়, কিন্তু চাবি কই? কার এত বড় সাহস ওর বাইক থেকে চাবি খুলে নিয়েছে? আরাফ তার বন্ধুদের জন্য সব করলেও এমন ধরনের মজা তার পছন্দ না। পরিচিত ছাড়া কারো সাহস হবে না চাবি নেওয়া। আরাফের রক্ত যেন মাথায় উঠে গেছে, তার মাথা গরম হয়ে গেছে। সে এমন জোরে চিৎকার করে উঠল যে পুরো ভার্সিটি তার চিৎকারের প্রতিধ্বনিত হতে শুরু করেছে। আশেপাশে থাকা সবাই ভয়ে দূরে সরে গেল। বন্ধুরা দৌড়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে অহনা শান্ত পায়ে হেঁটে তার কাছে আসে। আরাফের চিৎকার চেঁচামেচি শুনেও তার মুখে ছিল এক রহস্যময় হাসি। অহনা হেসে বলল, বাপ রে বাপ, সামান্য বাইকের চাবি নেই আর আপনি বাচ্চাদের মতো চেঁচামেচি করছেন। যদি বাইকটাই উধাও হয়ে যেত তখন কি করতেন? অহনার মুখের হাসি আর কথার ধরন শুনে আরাফের আর বুঝতে বাকি থাকে না চাবিটা কার কাছে আছে। এই মেয়েটি তাকে বিরক্ত করার নতুন নতুন উপায় বের করছে। অহনা সহজেই আরাফকে ঘায়াল করতে পারছে। আরাফের মেজাজ আরো বিগড়ে গেল। সে রেগে বলে, অহনা ফাইজলামো রাখো, চাবিটা দাও। অহনা আলতো করে তার ডান হাতের তালুটা দেখালো। চাবিটা তার হাতের মুঠোয়। সে বলে, দিতে পারি এক শর্তে। কি শর্ত?
আরাফ এক গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে অহনা বলে, আমার কাছে বাসায় যাওয়ার ভাড়া নেই, সো আপনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবেন। অহনা চোখ টিপে বলল কথাটা। আরাফ তৎক্ষণাৎ পকেট থেকে মানিব্যাগ বের করে তারপর বলে, ওকে আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি ট্যাক্সি নিয়ে চলে যাও। হবে না, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসতেই হবে, সেটা তোমার বাইকে করে। আরাফ একবার ভাবে ওর থেকে জোর করে চাবিটা কেড়ে নেবে, কিন্তু সে জানে এমন করলে অহনা তার পেছনে লেগে থাকবে। তাছাড়া তার মাথায় তখন কেবলই রবিনের জন্য চিন্তা ঘুরছে, সময় নষ্ট করা ঠিক হবে না। আরাফ বলে, ঠিক আছে, তাড়াতাড়ি বসো, তবে মনে রেখো তোমার শর্ত পূরণ হলো, এর বদলা আমি অন্য সময় নেব। অহনা বিজয়ের হাসি হেসে চাবিটা আরাফের হাতে তুলে দেয়। আরাফ বাইক স্টার্ট দিতেই অহনা পেছনে বসে পড়ে। বাইক স্টার্ট দিয়ে শহরের ভেতরের মধ্য দিয়ে যখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে, ঠিক তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। রাস্তার মোড় ঘুরতেই আরাফ দেখতে পায় ওর মা আর সাবিহা আপু রিস্কায় চড়ে উল্টো দিক থেকে আসে। আরাফের বুক ধড়াস করে উঠল। মা এবং আপু দুজনের তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। আরাফ কোনো কিছু না ভেবে বাইকের গতি বাড়িয়ে দিল। মুখটা যতটা সম্ভব হেলমেটের আড়ালে লুকোনোর চেষ্টা করে। সে জানে মায়ের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। পেছন থেকে অহনাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়েছিল আরাফের মা আর বোন। আরাফের দ্রুত অহনাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে একটি কথাও না বলে সোজা নিজের বাসার দিকে ছুটল। তার আগে ওর মা বোন বাড়িতে এসেছে। আরাফ বাসায় এসে ঢুকতেই দেখে মা এবং বোন বসার ঘরে বসে আছে। তাদের দুজনের মুখেই এক অস্বাভাবিক হাসি। সাবিয়া আরাফকে বলে, এই যে সাহেব আসছেন, এখন তো আর পালাতে পারবে না। আরাফ স্বাভাবিক থাকার ভান করে বলল, কি হয়েছে, তোমরা এত হাসছো কেন? মেয়েটাকে। আরাফের মা সরাসরি প্রশ্ন করল আরাফকে। মায়ের চোখে মুখে ছিল এক ধরনের চাপা উত্তেজনা। সাবিয়া আপু আরো উৎসাহিত হয়ে বলল, কিউট তো মেয়েটা, একদম আমাদের ঘরের বউ হওয়ার মতোই। আরাফ মনে মনে ভাবে, এখন সত্য বললে মা হয়তো তার পেছনে লেগে যাবে, আর অহনার বাসাতেও কেউ চেনে না। এই সুযোগে বরং মায়ের বিয়ের চাপ থেকে বাঁচা যাবে। আরাফ বলে, চিনি না। ভালোভাবে প্রশ্ন করেছি, ভালোভাবেই উত্তর দে। বলে ফেল, আম্মু মেনে নেবে। তোর এই লুকোচুরি আমরা বুঝি না, চিনলে বাইকে কিভাবে বসে। তোর বাইকে কারোকে তুই নিস না, জানি। আরাফ বুঝে গেছে মিথ্যে বলে কাজ হবে না। এমনিতেই স্নেহার জন্য তার মন খারাপ, তার উপর ওর মা বিয়ের কথা বলে। যেহেতু অহনার ঠিকানা জানে না, তাই এবার সুযোগটা কাজে লাগায় আরাফ। ঠিক আছে বলছি, আমি ওই মেয়েকে পছন্দ করি, কিন্তু কোথায় থাকে তোমরা পারলে খুঁজে নাও। ওরা দুজনেই নড়ে চড়ে বসে আরাফের কথায়। আরাফ দ্রুত নিজেকে সামনে নিল, তারপর আবার বলে, তবে একটা সমস্যা আছে, মেয়েটা আমাকে শুধু বন্ধু ভাবে, এখনো রাজি করাতে পারিনি, কিন্তু যেদিন মেয়েটাকে রাজি করাতে পারবো সেদিন তোমাদের আমাকে বিয়ে করানোর স্বপ্নটা পূরণ হবে। বাট এর আগে আমাকে বিয়ের জন্য কোনো প্রকার চাপ দেবে না। আমার যখন বিয়ে করার সময় হবে আমি নিজে থেকেই বলবো, ওকে? আরাফের মা এক মুহূর্ত ভাবে। আরাফের বিয়ের জন্য তিনি বহু বছর ধরে অপেক্ষা করছেন। তার চোখে আরাফকে বিয়ে করতে দেখাই একমাত্র স্বপ্ন। আরাফের শর্তের মধ্যে এক ধরনের আশার আলো দেখতে পেলেন তিনি, তাই বলল, ঠিক আছে, আমরা কোনো চাপ দেব না, কিন্তু কাজটা তাড়াতাড়ি করতে হবে বাবা। আরাফ হাফ ছেড়ে বাঁচে। সে বলে, ঠিক আছে। আরাফ তার রুমে চলে যায়, রাতের জন্য রেডি হতে থাকে। দিন শেষে রাত হয়, ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁয়েছে। আরাফ তার রুমে বসে রবিনের মিশন প্ল্যান করছে। তখনই রবিনের ফোন এলো। ভাইয়া প্লিজ কিছু করেন, কাল সকালে আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আপনি বলেছিলেন আজ নাকি আমাদের বিয়ে। আপনি কোথায় আরাফ ভাই? রবিনের কণ্ঠে ছিল আকুতি। আরাফ বলে, হ্যাঁ মনে আছে, তুই আমার বাসার নিচে চলে আয়, আমার এক বন্ধু তোকে সাহায্য করবে। ভাই আমি তো রাত 9টা থেকে আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, ফোন দেওয়ার সাহস পাচ্ছিলাম না। আরাফের একটু খারাপ লাগে, ছেলেটা নিশ্চয়ই খুব চিন্তায় আছে। সে বলে, ওকে থাক, আমি আসছি। আরাফ নিচে নেমে আসে। এসে দেখে রবিন অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছে। আরাফ কাছে যেতেই রবিন তাকে জড়িয়ে ধরে। আরাফ বলে, শোন সাজিদ সব ব্যবস্থা করে রেখেছে, তুই ওর সাথে যা, ও তোকে সাহায্য করবে। আমি সাজিদকে কল দিচ্ছি। না ভাই, আপনি আমার সাথে যাবেন, এই প্রথম আমি এমন একটা কাজ করতে যাচ্ছি, আপনার সাহস আর বুদ্ধি ছাড়া আমি পারবো না, প্লিজ ভাই।
রবিনের চোখে মুখে এমন এক আকুতি ছিল যে আরাফ আর না করতে পারে না। স্নেহার কথা মনে পড়ে ওর, সে পারেনি তার ভালোবাসাকে বাঁচাতে, কিন্তু রবিন যেন সফল হয়। সে কথা যখন দিয়েছে তখন কথা রাখতে হবে। ঠিক আছে চল, কিন্তু একটা কথা মনে রাখিস, এই পথে একবার পা বাড়ালে আর ফেরা যায় না। তুই নিশ্চিত তো? হ্যাঁ ভাই, একদম নিশ্চিত। রবিন প্রত্যয়ের সাথে বলল। তারা দুজনেই হাঁটতে শুরু করে। রবিন রাস্তা দেখিয়ে নিয়ে চলে। গলি পেরিয়ে দুটো মোড় ঘুরে একটা ছিমছাম শান্ত এলাকায় এসে তারা দাঁড়ায়। রবিন একটি গেট দেখিয়ে বলল, ভাই এটাই বাসা, এখান থেকেই। আরাফ রবিনকে থামিয়ে গেটের দিকে তাকালো। সেই পরিচিত বাড়ি, সেই ব্যালকনি, তার চোখ কপালে উঠে যায়। আজকে সে অহনাকে এ বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। আরাফ প্রায় চেঁচিয়ে উঠল, পাগল নাকি তুই? এটা তো অহনাদের বাসা। ভাই, অহনা আপুর ছোট বোনই আমার গার্লফ্রেন্ড। আসলে আমার সাথে সম্পর্কের কথা ওর বাড়িতে জানার পর আগে থেকেই বিয়ে দিতে চেয়েছে ওর পরিবার। আরাফের মাথায় যেন বাজ পড়ে। সে যদি অহনার বোনকে তুলে নিয়ে যায় তবে অহনার কাছেও সে খারাপ হবে, যেমনটা স্নেহার চোখে হয়েছিল। কি করবে সে বুঝতে পারে না। সে বলে, তুই আজ আমাকে মেরেই ছাড়বি? এবার সে সব বুঝতে পারে। অহনার সাথে তার চাবির সত্য, মায়ের চোখে ধরা পড়া সবকিছুই হয়তো এক অদৃশ্য সুতোয় গাঁথা ছিল। অহনার ছোট বোন, অর্থাৎ যে মেয়েকে সে বাইকে করে নামিয়ে দিয়ে গিয়েছে, সেই অহনার বোনকেই রবিনের সাথে পালাতে সাহায্য করতে হবে। এর চেয়ে বড় হাস্যকর বা কঠিন পরিস্থিতি আর কি হতে পারে? যদি এই পালানোর সময় অহনা বা তার পরিবারের কেউ তাকে দেখে ফেলে, তাহলে তার মাকে দেয়া মিথ্যেটা তো ফাঁস হবেই, সাথে অহনার চোখেও সে চিরকালের জন্য খারাপ হয়ে যাবে। তার উপর অহনার বোনকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অপরাধে অহনা হয়তো তাকে আস্ত রাখবে না। তুই তোর গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে নিচে আসতে বল। ভাই ও অনেক ভীতু, সে তো নিচে আসবেই না। ও রাজি আছে কিন্তু সাহস পাচ্ছে না। ওকে বাসার ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে। রবিন কাঁদো কাঁদো গলায় বলল। আরাফের আর বুঝতে বাকি রইল না রবিন আজ তাকে একদম শেষ করে দেবে। এই মিশন কেবল রবিনের বিয়ে নয়, এটা আরাফের নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার মিশন। কিন্তু আরাফ কথা দিয়েছে, স্নেহার ব্যর্থতা আর রবিনের আশার মাঝে আরাফ নিজেকে খুঁজে পেল। এই শেষ রাতে সে তার বন্ধুর বিশ্বাস রাখবে। ঠিক আছে, যা হবে দেখা যাবে। চল ভেতরে যাওয়া যাক, কিন্তু মনে রাখিস কোনো গোলমাল হলে তুই আগে পালাবি, আর কোনোভাবেই তুই ধরা পড়বি না। ঠিক আছে ভাই। আরাফ এবার গেটের দিকে পা বাড়ায়। তার চোখে তখন এক নতুন দৃঢ়তা। সারাদিন ধরে যে বিষণ্ণতা তাকে গ্রাস করেছিল তা যেন মুহূর্তেই দূর হয়ে যায়। এই মিশন যেন আরাফের জীবনের এক নতুন অধ্যায়, যেখানে বাইকের চাবি, স্নেহার স্মৃতি আর অহনার অপ্রত্যাশিত উপস্থিতি এক জটিল জালে জড়িয়ে আছে। আরাফ তৈরি হলো তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিযানে নামার জন্য। রাতের নিস্তব্ধতা ভেঙে পড়ছে কেবল বাতাসের শব্দে। চারদিক নিস্তব্ধ, তবুও আরাফের বুকের ভেতর যেন ঢাক বাজছে। প্রতিশ্রুতির দায়ে সে আজ রবিনকে নিয়ে ঝুঁকি নিয়েছে। অহনার বাসার সামনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে এক ভুল পদক্ষেপ মানে বিপর্যয়। রবিন কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে, ভাই পিছনের জানালা দিয়ে ঢুকতে হবে, দরজা দিয়ে সম্ভব না। আরাফ দীর্ঘশ্বাস ফেল। তারপর অন্ধকারে ধীরে ধীরে জানালা ঠেলে ভেতরে ঢুকলো রবিনকে নিয়ে। রুমের ভেতর অদ্ভুত নীরবতা, কেবল ফ্যানের ঘূর্ণনের বাতাস কাঁপছে। অহনার ছোট বোন আনিকা বিছানায় বসে ভয়ে কাঁপছে, চোখে জল, ঠোঁটে আতঙ্ক বিরাজ করছে। রবিন এগিয়ে যেতেই আনিকা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। আরাফ শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি আছি। তাদের রুম থেকে বের করে আনার প্রস্তুতি নিচ্ছে আরাফ। এমন সময় ফ্যানের বাতাসে হালকা রুমের আরেক পাশের পর্দা সরে যায়। অজান্তে তার চোখ ঘুরে গেল ডান পাশে। পর্দার ফাঁক দিয়ে দেখা গেল অহনা ঘুমোচ্ছে। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে যায়। অহনা একটি সাদা টি শার্ট পরে গভীর ঘুমে আচ্ছন্ন। ফ্যানের বাতাসে কাপড় সামান্য সরে গিয়ে কোমর আর নাভির উজ্জ্বল রেখা দেখা যাচ্ছে। আলো আধারের মাঝে তা যেন আরো ঝকমক করছে। আরাফ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে এই দৃশ্য একটা চিরচেনা অথচ নতুনভাবে তাকে আঘাত করে। সবার সামনে আরাফ রেগে তাকে বোন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। অহনা সেটা মজা করে গ্রহণ করেছে, কিন্তু দুজনের মনে আলাদা খেলা তৈরি হচ্ছে। অহনা এমনিতেই সুন্দর, অথচ সেই সব অংশ সবসময় আড়লে থাকে। আজ সেগুলো আরাফের চোখে ধরা পড়েছে। বুকের ভেতর হঠাৎ অজানা কাঁপুনি তৈরি হয়, কিন্তু হঠাৎ পেছনে থেকে রবিন হাত টান দেয়। ভাই এখানে বেশি সময় থাকলে কেস খাবো, জলদি চলেন। আরাফের চোখের ঘোর ভাঙে। আরাফ মাথা ঝাঁকিয়ে বলল, ও হ্যাঁ চলো, এখনই বেরোতে হবে।
অহনার বোনকে সঙ্গে নিয়ে তারা নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে। সাজিদ গাড়ি নিয়ে চলে এসেছে বাড়ির সামনে, সবাইকে গাড়িতে তোলে। তারপর কাজী অফিসে আসে ওরা। কিছুক্ষণ পর ওদের বিয়ে পড়ানোর কাজ শেষ হয়। কাজী অফিস থেকে বের হলো ওরা। চাঁদের আলোতে নীরব আকাশের নিচে দুই কিশোর কিশোরী একসাথে হাঁটছে। পেছনে সাজিদ আর আরাফ হাঁটছে। অহনার বোন এটা হুম, কি করেছিস? অহনা যদি জানে তবে জানলেও কি, তুই তো আর পছন্দ করিস না। ওর হারামি, চুপ থাক। বুঝি তুমিও। আরাফ মুস্কি হাসে। রবিন আর আনিকা হাঁটা থামায়। আরাফ গম্ভীর গলায় জিজ্ঞেস করে, রবিন কোথায় থাকবি ঠিক করেছিস? বাড়িতে আমার মা সব জানে, শুধু বাবার ভয়ে প্রপোজাল দিইনি। মা আমার সাপোর্টার থাকলেও তাই আজ আমাদের বাসায় উঠবো। আরাফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু শোন, তুই আমার দায়িত্বে বিয়ে করেছিস, কখনো আমার ছোট আপুর সাথে খারাপ আচরণ করবি না। আরাফের কথায় রবিন মাথা নিচু করে আর অহনার বোন কান্না ভেজা চোখে হঠাৎ আরাফের পায়ে সালাম করে বলল, ভাইয়া, আপনার এই সাহায্যের কথা কোনো দিন ভুলবো না। আরাফ তার মাথায় হাত রেখে মৃদু হেসে বলে, ভালো থেকো, সুখে থেকো। আর যদি কখনো কোনো ঝামেলা হয় আমাকে ফোন দিবি, আমি তখনই চলে আসব। সেই রাতেই বাইকে চড়ে রবিন আর অহনার বোনকে ওদের বাসার সামনে নামিয়ে দিল আরাফ। তারপর একা বাইক চালিয়ে ফেরার পথে হাওয়ার কানে ভাসছে। বুকের ভেতরে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে প্রতিশ্রুতি রাখার তৃপ্তি, অন্যদিকে অহনার রোমে দেখা সেই দৃশ্যের অদ্ভুত আলোড়ন। বাসায় ফিরতে ফিরতে মনে হচ্ছিল আজকের রাত যেন তাকে আরো ভারী করে দিল। পরের দিন সকালেই আরাফ দ্রুত ভার্সিটির দিকে রওনা হলো। গত রাত থেকেই ওর ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। যতই নিজের মনকে অন্যদিকে নিতে যায়, অহনার মুখটা যেন মাথা থেকে কিছুতেই সরে না। একদিনও অহনাকে না দেখলে ওর ভালো লাগে না, একটা অভ্যাসে পরিণত হয়েছে যেন। ভার্সিটির গেটে ঢুকেই বাইকটা পার্ক করে ক্লাসের দিকে হাঁটা দিল আরাফ। দরজার কাছে পৌঁছে গেছে, ঠিক তখনই পেছন থেকে কেউ ওর টি শার্ট টেনে ধরল। চমকে পেছনে তাকাতেই চোখের সামনে অহনা। রাগে ওর চোখ জলজল করছে। কিছু বুঝে ওঠার আগেই অহনা ওর গালে একের পর এক চড় মারতে শুরু করলো। আরাফ এক মুহূর্তে হতভম্ব হয়ে গেল। ব্যথা পেয়ে মুখ ঘুরিয়ে নিলেও কিছু বলল না। আগে ভাবতো মেয়েদের নরম হাতের চড় হয়তো মজার, কোমল, কিন্তু আজ বুঝলো মেয়েদের নরম হাতেও আগুনের মতো জ্বালিয়ে দিতে পারে, বিশেষ করে যখন সেই হাত ভালোবাসার মানুষটির হয়। কেন এমন করছে অহনা, আরাফ খুব ভালো করেই জানে। গতরাতে অহনার ছোট বোন পালিয়ে বিয়ে করেছে, আর সেই পালানোর পেছনে ওরই হাত ছিল। ওর বোনকে আরাফই সাহায্য করেছিল সবকিছুতে, গাড়ির ব্যবস্থা, জায়গা ঠিক করা, এমনকি সাক্ষী হিসেবেও ছিল সে। চারপাশে তখন ভার্সিটির সবাই থমকে দাঁড়িয়ে গেছে, ছাত্রছাত্রী, এমনকি পাশের বিভাগের কিছু স্যারও থেমে তাকিয়ে আছে দৃশ্যটার দিকে। আজ পর্যন্ত যত দুষ্টুমি করুক না কেন, কোনো শিক্ষক বা ছাত্র কখনো ওর গায়ে হাত দেয়নি, কিন্তু আজ সবার সামনে অহনা তার গালে চড় মারছে। ও চুপচাপ তাকিয়ে আছে শুধু। আরাফ একটু থেমে গলা নিচু করে বলল, এমন করছো কেন অহনা? তুই জানিস না কেন করেছি? কাল রাতে তুই আমার ছোট বোনকে ভুলিয়ে ভালোবেসে পালিয়ে বিয়ে করিয়ে দিয়েছিস, আমার পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস, তারপরও জিজ্ঞেস করছিস কেন এমন করছি? অহনার কণ্ঠে যন্ত্রণা আর রাগ মিলেমিশে এক হয়ে গেছে। এমন কথা শুনে আশেপাশে দাঁড়ানো কিছু ছেলে যারা আরাফের বন্ধু এগিয়ে এলো অহনার দিকে। কেউ কেউ চিৎকার করে বলল, কে এই ছেলেটা? এই মেয়েটা আমাদের ফ্রেন্ডের উপর হাত তুলেছে। কিন্তু আরাফ হাত তুলে তাদের থামিয়ে দিল। সে চিৎকার করে বলল, কেউ ওর দিকে যাবে না। তারপর ধীরে ধীরে অহনার সামনে গিয়ে গাল পেতে আরাফ বলল, চলো এখন যত খুশি মারো, তোমার মন ভরুক। অহনা কিছুক্ষণ তাকিয়ে রইল আরাফের দিকে। চোখের ভেতর কান্না জমে উঠেছে, কিন্তু ও সেটা দেখাতে চায় না। হাত উঠিয়ে আবার নামিয়ে ফেলল, নিচু স্বরে বলল, তোকে ভালো মানুষ ভাবতাম, আর তুই শেষে এমন করলি। এইটুকু বলেই অহনা ঘুরে সেখান থেকে চলে গেল। আরাফ দেখল আশেপাশের সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ কেউ ফিসফিস করছে। ওর রাগ চরমে পৌঁছে গেল। জানালার রডে ঘুষি মেরে চিৎকার করে বলল, এখান থেকে কেউ যাবে না। সবাই মজা নিচ্ছিলি তো, এখন দেখ কেমন লাগে নিজের উপর পড়লে। ওর চোখ লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস ফারিয়ে কিছুক্ষণ পর কয়েকজন বন্ধু এসে ওকে ধরে ভার্সিটির বাইরে নিয়ে গেল। বাইরে এসে তারা বলল,
তুই মেয়েটাকে কিছু বললি না কেন? এত কিছু করলো তোর সাথে, অথচ তুই চুপ। এখন অন্যদের সাথে বীরের মতো আচরণ করছিস কেন? আরাফ কিছুক্ষণ চুপ করে রইল। ওর চোখে তখন একরাশ ক্লান্তি, একরাশ যন্ত্রণা। তারপর ধীরে ধীরে বলল, ওই মেয়েটাকে আমি কিছু বলতে পারবো না, কারণ ওকে ভালো লাগে। এমনকি অহনাকে আমি ভালোবেসে ফেলেছি। বন্ধুরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আরাফের দিকে। কেউ কিছু বলল না, শুধু বাতাসে হালকা নীরবতা ভেসে বেড়াতে লাগলো। আরব চুপচাপ আকাশের দিকে তাকালো। নীল আকাশটা আজ কেমন যেন ধূসর লাগছে। মনে হলো অহনার রাগের মধ্যে ওর ভালোবাসারই ছায়া আছে। হয়তো একদিন সে বুঝবে আরব যা করেছে তা কারো ক্ষতির জন্য নয়, বরং ভালোবাসার জন্যই। কিন্তু সেই দিনের আগ পর্যন্ত আরবকে বয়ে বেড়াতে হবে অহনার চোখের সেই আগুন, সেই না বলা কান্না, আর নিজের বুকের ভেতর নিঃশব্দ ভালোবাসার ভার। আরবরা বসে আছে ভার্সিটির মাঠে। ঠিক তখনই প্রধান ফটক দিয়ে 3টে গাড়ির কর্কশ শব্দ শোনা গেল। দুটো কালো এসইউভি আর একটা সিলভার রঙের সেডান। ক্যাম্পাসের সেই শান্ত সকালে এই দৃশ্যটা ছিল সম্পূর্ণ বেমানান। ভার্সিটির সব কৌতূহলী চোখগুলো সেদিকে ঘুরলো। গাড়িগুলো এসে থামলো ঠিক আরবদের ব্রেঞ্চ থেকে কিছুটা দূরে। প্রথম কালো এসইউভি দরজা খুলে নামলো সৈকত। তার পরনে দামি ডেনিম প্যান্ট আর টি শার্ট, চোখে একটা সূক্ষ্মতা ছিল। তার ঠিক পেছনেই নামলেন তার কাকা সিরাজ, যিনি শহরের অলিখিত ক্ষমতার খেলায় একজন চিরপরিচিত মুখ। সিরাজের মুখে একটা শীতল হিসেবি হাসি, কিন্তু আসল আতঙ্ক ছড়ালো বাকি গাড়িগুলো থেকে যখন একে একে নামতে শুরু করে কমপক্ষে 20-25টা ছেলে। তাদের বেশিরভাগই পেশিবহুল চেহারা, চোখে হিংস্রতা, আর তাদের হাতে পিস্তল উঁচানো না থাকলেও যা ছিল তা কোনো অংশে কম ভয়ানক ছিল না। ঝকঝকে হকস্টিক, মোটা বেসবল স্টিক আর লোহার রড ওদের সবার হাতে। মুহূর্তেই আরবের আশেপাশের ছাত্রছাত্রীরা আতঙ্কে হয়ে পিছিয়ে গেল। বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। একটা আসন্ন ঝড়ের পূর্বাভাসে সৈকত এগিয়ে আসতে শুরু করে। তার হাঁটার ভঙ্গিতে ছিল একটা বেপরোয়া দম্ভ। বাকি ছেলেগুলো একটা অর্ধবৃত্তাকারে আরবদের ঘিরে ফেলে। সাজিদ আর রিশাদের মুখের হাসিটা ততক্ষণে শুকিয়ে কাঠ। আরব যদিও তার ভেতরটা ভয়ে কেঁপে উঠল, তবুও সে নিজেকে শান্ত রাখার একটা শেষ চেষ্টা করে। সৈকত এসে দাঁড়ালো একেবারে আরাফের সামনে, দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। সৈকতের চোখে প্রতিশোধের আগুন। সে নিচু চাপা স্বরে বলল, তোকে বলেছিলাম না আমাকে মেরে কাজটা ঠিক করিসনি, আমাকে চিনে রাখিসনি, আর আজ তোকে কে বাঁচাবে? আরাফের কোনো কথা বলার সুযোগ পাওয়ার আগেই সৈকত তার হাতে ধরা হকস্টিকটা সমস্ত শক্তি দিয়ে আঘাত করে আরাফের ডান হাতের উপর। ঠক করে একটা নিস্তব্ধতা ভঙ্গকারী শব্দ হলো। আরাফ যন্ত্রণায় চিৎকার করে ওঠে, হাত চেপে ধরে ছিটকে পড়ে। সৈকত, কি করছিস? সাজিদ আর রিশাদ একযোগে এগিয়ে আসে আরাফের দিকে, কিন্তু তারা আরাফের কাছে পৌঁছানোর আগেই সিরাজের ইশারায় সৈকতের সাঙ্গপাঙ্গরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পিস্তলধারী দুজন তাদের দূরে সরিয়ে রাখে, আর বাকিরা হকস্টিক আর রড দিয়ে গণপিটুনি শুরু করে আরাফ সহ বাকি বন্ধুদের। আরাফকে সহ আরাফের কাছের বন্ধু সাজিদ আর রিশাদকে বেধড়কভাবে মারা শুরু করে। আরাফের ডান হাত তখন অবশ, তীব্র ব্যথায় সে হাঁটু গেড়ে বসে আছে। সৈকত তখন তার সামনে এসে দাঁড়ায়, তার মুখে এক বিভৎস হাসি। শুরু তো কেবল হলো আরাফ, আমার অপমান করেছিলি না? কথাটা বলে সৈকত একটা লম্বা হকস্টিক তুলে নিল। প্রথম আঘাতটা এলো আরাফের পিঠে ওপর। ধাম করে শব্দটা যেন আরাফের পাঁজর পর্যন্ত কাঁপিয়ে দিল। আরাফ মাটিতে আছড়ে পড়ে, তার ওঠার কোনো সুযোগ নেই। এরপরের 5 মিনিট যেন এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। আশেপাশের সকল ছাত্রছাত্রীরা ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে কেবল দেখছে, কেউ সাহস পাচ্ছে না এগিয়ে আসার। সৈকত যেন প্রতিশোধের নেশায় উন্মত্ত। সিরাজ শান্তভাবে একপাশে দাঁড়িয়ে দেখছিলেন, তার মুখে কোনো ভাবান্তর নেই, কেবল মাঝে মাঝে এক দুটো নির্দেশ দিচ্ছিলেন। সবগুলোকে মার, হাড় ভেঙে ফেল, সবার যন্ত্রণাটা বুঝিয়ে দে। সৈকত তার দলবলকে নিয়ে শুরু করে আরাফকে মার। আঘাতগুলো ছিল সুনিশ্চিন্ত, যেন প্রতিটি আঘাত আরাফের শরীরের প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। সৈকত প্রথমে হকস্টিক দিয়ে আরাফের হাঁটুতে এবং পায়ের গোড়ালির দিকে আঘাত করে। উদ্দেশ্য ছিল সে যেন পালাতে না পারে, উঠে দাঁড়ানোর শক্তিও যেন না থাকে। ধপধপ শব্দে আঘাতগুলো পড়তে থাকে। আরাফের পা তখন বোধহীন, শুধু ব্যথার অনুভূতিটা ছাড়া কিছু কাজ করছে না।
দুজন ছেলে এগিয়ে এসে আরাফের শরীরের দুপাশে এসে দাঁড়ালো। তাদের হাতে ছিল বেসবল স্টিক। তারা পেটে এবং বুকের পাঁজরে ঘেঁষে আঘাত করতে থাকে। আঘাতগুলো ভেতরের অংশকে নাড়িয়ে দিচ্ছিল। আরাফ যন্ত্রণায় কেবল গোঙাচ্ছে, চিৎকার করার শক্তিটুকুও তার ছিল না। প্রতিটি আঘাতে তার মুখ দিয়ে রক্ত উঠে আসার উপক্রম হয়। সৈকত তখন বেসবল স্টিকটা হাতে নিল। সে আরাফের পিঠের উপর কাঁধের নিচে ক্রমাগত আঘাত করতে করতে শুরু করে। এই মারটা আমার অপমানের জন্য, হারামজাদা, এইটা মনে রাখবি। প্রতিটি আঘাতের সাথে সৈকত একটা করে কথা বলছিল। আরাফের পিঠ তখন রক্তে ভিজে যাচ্ছে, জামা ছিঁড়ে গিয়ে মাংস পেশিগুলো ফুলে উঠেছে। আরাফের শরীর তখন আর তার নিয়ন্ত্রণে নেই। সে কেবল মাটি আঁকড়ে ধরেছিল, তার চোখ খোলা ছিল, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না। তার চেতনা কেবল ব্যথার অনুভূতিতে সীমাবদ্ধ ছিল। সাজিদার রিশাদ ও তখন মাটিতে লুটিয়ে পড়েছে, তাদের মাথায় ও হাতে গুরুতর আঘাত। মাঠটা চলল প্রায় 10 মিনিট ধরে। সৈকত ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে। আরাফের নিথর শরীরটা দেখে তার অবশেষে তৃপ্তি এলো। আরাফের মুখমণ্ডল তখন রক্তাক্ত, জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তের মতো। সে নড়ছে না, শুধু তার দুর্বল স্পন্দনটা জানান দিচ্ছে যে সে এখনো বেঁচে আছে। সিরাজ এগিয়ে এলেন। তিনি আরাফের পাশে এসে দাঁড়ালেন। পা দিয়ে আরাফের নিথর শরীরটা একটু সরিয়ে দিলেন। হয়েছে সৈকত, আর না মারলে তো শাস্তি শেষ হয়ে যাবে। একে মরতে দেওয়া যাবে না, একে মারার চেয়েও বেশি কষ্ট দেওয়া হবে। সিরাজ তার দলবলকে থামার ইশারা করলেন। সৈকত তার সাঙ্গপাঙ্গদের নিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করে। যার আগে সে শেষবারের মতো আরাফের দিকে তাকালো, একটা ঠান্ডা হাসি হেসে বলল, আজকে বেঁচে গেলি, পরের বার হয়তো আমার মেজাজ এত ভালো থাকবে না। গাড়ি তিনটে আবার তীব্র শব্দ তুলে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। ক্যাম্পাসে তখন ভয়াবহ নীরবতা। কিছুক্ষণের মধ্যেই ভয় জড়ানো মানুষগুলো দৌড়ে এলো, কিন্তু তখনও কেউ আরাফের কাছে যাওয়ার সাহস পেল না। ঠিক তখনই একটা ছায়ামূর্তি ভিড়ের মধ্য দিয়ে বিদ্যুতের বেগে ছুটে আসে। সে আর কেউ নয়, অহনা। অহনা আরাফের আধমরা শরীরটার কাছে এসে হাঁটু কেটে বসে। আরাফের ক্ষতবিক্ষত রক্তাক্ত রূপ দেখে তার চোখ দিয়ে যেন আর জল আটকালো না। আরাফ, আরাফ চোখ খোলো, কি হয়েছে তোমার? কিন্তু আরাফ তখন কোনো উত্তর দিতে পারে না। অহনা তখন আর কোনো কিছু না ভেবেই তার জ্ঞানহীন শরীরটাকে দুহাতে জড়িয়ে ধরে। তার সাদা টপস আরাফের রক্তে ভিজে যাচ্ছে। অহনা তখন কেবল অঝরে কাছে আরাফের কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আমি জানি তুমি ঠিক আছো, প্লিজ কথা বলো আরাফ। অহনার স্পর্শে যেন আরাফের চেতনার শেষ অংশটুকু কেঁপে ওঠে। সে একবার ক্ষীণভাবে চোখ খোলার চেষ্টা করল, কিন্তু পারে না। তার সারা শরীরে যন্ত্রণাটা এখন আর সহ্য করার মতো ছিল না। আরাফ শেষবারের মতো একটা গোঙানির শব্দ করে। তার মাথাটা অহনার কাঁধে এলিয়ে দিল। সে জ্ঞান হারায়। ভিড় তখন শোরগোল করে ওঠে। জ্ঞান হারালো আরাফকে দেখে অহনা আর এক মুহূর্ত দেরি করে না। সে আশেপাশের কয়েকজনের সাহায্যে অতি দ্রুত আরাফকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মিরাজ আর রিশাদকেও সাথে সাথে অ্যাম্বুলেন্সে তোলা হলো। কেটে যায় কয়েক ঘন্টা। আরাফ তখন হসপিটালের আইসিইউতে। প্রতিটি মিনিট যেন একটা দীর্ঘ বছর। বাইরের করিডোরে অহনা একটা চেয়ারে পাথরের মতো হয়ে বসে আছে। তার জামায় তখনও লেগে থাকা রক্তের দাগগুলো যেন এক ভয়াবহ দুঃস্বপ্নের ছাপ। চোখে জল নেই, শুধু একটা তীব্র শূন্যতা। সে বারবার হাসপাতালের দরজার দিকে তাকাচ্ছে, মনে মনে কেবল একটাই প্রার্থনা, আরাফের যেন জ্ঞান ফেরে। দীর্ঘ 4 ঘন্টা কেটে গেছে। হঠাৎ করিডোরে পায়ের শব্দ শোনা গেল। দুজন তরুণ তরুণী দ্রুত পায়ে এগিয়ে আসে। ছেলেটির নাম রবিন, আর তার পাশে যে মেয়েটি, তাকে দেখেই অহনার শরীরে মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। আনিকাও আছে। অহনা উঠে দাঁড়ালো। তার চোখে তখন গভীর ক্লান্তি আর চাপার রাগ। রবিন আর আনিকা কাছে আসতেই অহনা আর নিজেকে ধরে রাখতে পারে না। তার কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি। তুই এখানে কেন আনিকা? অহনার প্রশ্নটা ছিল তির্যক। সে দ্রুত বলে, তোর জন্য বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, খবর রাখিস? তুই কেন পালাতে গেছিস? তোর মতো একটা মেয়ের জন্য আজ বাবার অবস্থা খারাপ। আনিকা মাথা নিচু করে থাকে, তার চোখে জল। কিন্তু রবিন দ্রুত এগিয়ে এলো। সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে, আপু, ওর কোনো দোষ নেই, প্লিজ ওকে কিছু বলো না। দোষ সব আমার। আরাব ভাইয়েরও কোনো দোষ নেই। আসলে আমি আরাব ভাইকে বলেছিলাম আনিকাকে এনে দিতে। অহনা ভ্রু কুঁচকে তাকালো। সে প্রশ্ন করে, মানে কি বলছো এইসব? রবিন তখন বাধ্য হয়ে সবটা খুলে বলল, আসলে আরাব ভাইয়ের জীবনে একটা পুরনো স্মৃতি আছে যেটা উনি কোনোদিনই ভুলতে পারেন না। সিনহা নামের একটা মেয়ের সাথে আরাব ভাইয়ের বিয়ের কথা হচ্ছিল।
মেয়েটা রাজি ছিল না, তাই মেয়েটা সুসাইড করে। সেই ঘটনার পর থেকে আরাফ ভাই ভালোবাসার ব্যাপারে অতিরিক্ত সংবেদনশীল। উনি ভেবেছিলেন যদি আমি আনিকাকে না পাই তবে আমিও হয়তো স্নেহার মতো কিছু একটা করে ফেলবো। আমি সত্যি ভালোবাসতাম আনিকাকে আপু, কিন্তু আমাদের সম্পর্কের কথা শুনলে আনিকার বাবা মানে আপনারা হয়তো আমাকে মেনে নিতেন না। তাই আমিও আরাফ ভাইকে অনুরোধ করি আমাদের পালিয়ে যেতে সাহায্য করতে। উনি শুধু ভেবেছিলেন ভালোবাসার জন্য তিনি সব কিছুই করবেন। রবিন থামিয়ে তারপর অহনার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, আর একটা কথা, আরাফ ভাই আপনাকে অনেক পছন্দ করেন আপু, সেজন্যই হয়তো উনি আপনাদের সমস্যাটা নিজের হাতে নিতে চেয়েছিলেন। রবিনের কথাগুলো শুনে অহনা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মনের সব রাগ, সব অভিযোগ যেন এক লহমায় ধূলিসাৎ হয়ে গেল। আরাফ যাকে সে কেবল কিছুটা মাথা গরম ছেলে হিসেবে চিনত, তার ভেতরে এত বড় একটা মানবিক দিক লুকিয়ে আছে। তার বাবার অসুস্থতা বা নিজের বিপদের কথা ভুলে সে অন্য একজনের জীবন বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিয়েছে। অহনা কি বলবে বুঝতে পারল না। সে কেবল আনিকা আর রবিনের দিকে তাকায় একটা দীর্ঘ শ্বাস ফেলল। তার চোখ দুটি আবারও ছলছল করে উঠল। ঠিক সেই সময় আরাফের মা আর তার বোন তারা দ্রুত গতিতে আইসিইউর দিকে ছুটে আসে। অহনা তাদেরকে চেনে না, তবে দেখেই বোঝা যায় তারা আরাফের খুব আপনজন। রবিন বলে এরা আরাফের মা এবং বড় বোন সাবিহা। অহনাকে সেখানে বসে থাকতে দেখে তারা কিছুটা থমকে দাঁড়ালো। আরাফের মা দ্রুত পায়ে এলেন অহনার কাছে। মা, ছেলেটা কেমন আছে? জ্ঞান ফিরেছে? আরাফের মা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে। অহনা উঠে দাঁড়ালো, শান্তভাবে উত্তর দিল, না আন্টি, ডাক্তাররা বলেছেন কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, কিন্তু অহনা দ্বিধা করছিল, কিন্তু আরাফের মায়ের উদ্বিগ্ন মুখ দেখে সে আর কিছু গোপন করে না। সে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলে। সব শুনে আরাফের মা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। সাবিহাও শান্তভাবে সব শুনছিল। তাদের চোখ থেকে জল গড়াচ্ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো উত্তেজনা বা চিৎকার ছিল না, বরং এক ধরনের গভীর শোক আর প্রশান্তি ছিল। তাহলে তুমি অহনা? সাবিহা ধীরে ধীরে এগিয়ে এসে অহনার হাত ধরলেন। ও, আমি আরাফের বড় বোন সাবিহা। হ্যাঁ। অহনা মাথা নেড়ে উত্তর দিল। সাবিহা অহনাকে আপাত মস্তক দেখল। তার চেহারায় একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। তুমি দেখতে তো বেশ মিষ্টি। জানো, মার আরাফ তোমার সাথে ওর বিয়ের কথা বলে বাড়িতে। অহনা কথাটা শুনে একেবারে হতচকিত। সত্যি? সে ফিসফিস করে বলল। তার বুকের ভেতরটা এক অজানা আনন্দে কেঁপে ওঠে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এমন একটা কথা সে আশা করেনি। আরাফের মা এবার এগিয়ে এলেন, তার দুচোখে মাতৃত্বের স্নেহ। হ্যাঁ মা, তোমাকে অনেক ধন্যবাদ ছেলেটাকে এভাবে হাসপাতালে আনার জন্য। আমি তোমাকে বৌমা হিসেবে অনেক আগেই ভেবেছি। আরাফ তোমাকে ভালোবাসে, আমাকে সে বারবার বলেছে। আরাফের মা সাবিহার দিকে তাকালো। সাবিহা মুস্কি হেসে বললেন, তুমি তোমার ঠিকানা দিও, আমরা তোমার বাবার সাথে কথা বলবো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই অপ্রত্যাশিত স্বীকৃতি আর ভালোবাসায় অহনা বাকরুদ্ধ হয়ে গেল। তার জীবনের সব জটিলতা যেন মুহূর্তের জন্য সহজ হয়ে গেল। সে আরাফের পরিবারের কাছে আশ্রয় পেল। ঠিক এই সময় আইসিইউর দরজা খুলে একজন চিকিৎসক বের হলেন। সবাই দ্রুত তার দিকে এগিয়ে গেল। ডাক্তার সাহেব, কেমন আছে আমার ছেলে? আরাফের মা জিজ্ঞেস করলেন। ডক্টর শান্ত গলায় উত্তর দিল, রোগীর আঘাত বেশ গুরুতর, বেশ কিছু জায়গায় কেটে গেছে, কিন্তু সবথেকে চিন্তার বিষয় ওর শরীরের অনেকগুলো হাড় ভেঙেছে। ডান হাত পাঁজর দুটি স্থান এবং ডান পায়ে ফাটল আছে। সৌভাগ্যবশত অভ্যন্তরীণ কোনো বড় ক্ষতি হয়নি। সবাই শিউরে উঠে আরাফের মা কেঁদে ফেললেন। ডক্টর বললেন, সুস্থ হতে 5 মাস সময় লাগবে, ওকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তবে আপনারা চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এই খবরটা ছিল ভয়াবহ, কিন্তু অহনার মনে আর কোনো দ্বিধা রইল না। সে আরাফের মায়ের হাত চেপে ধরে বলে, আন্টি আমি আরাফের পাশে থাকবো, আমি সব সময় ওর খেয়াল রাখবো। অহনা দৃঢ়তার সাথে বলল। তার চোখে ছিল এক নতুন এক অঙ্গীকার। আরাফের মা অহনার হাত ধরে বললেন, আমি জানি না মা, তুমিই পারবে। অহনা সেদিন থেকে প্রতিজ্ঞা করে এই 5টা মাস সে আরাফকে একটু একা থাকতে দেবে না। আরাফের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান সে দেবে। আরাফ সুস্থ হয়ে উঠুক, তারপর সে নিজেই সব দ্বিধা ভুলে আরাফকে ভালোবাসবে। কেটে যায় 1 বছর। বাইরের পৃথিবীতে তখন বসন্তের আগমনের সুর। শুভ বিবাহের বাদ্য বাজছে, কিন্তু শহরের এক পরিত্যক্ত বিশাল গুদাম ঘরের ভেতরের
চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। সেখানে কেবল চাপা আতঙ্ক আর মুহূর্তের হিমশীতল নীরবতা বয়ে যাচ্ছে। গুদামঘরের একমাত্র বাল্বটা মিটমিট করে জ্বলছে। ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে 20টা ছেলের লাশ, সবকটাই সৈকতের বিশ্বস্ত সাঙ্গপাঙ্গদের। তাদের কারো হাত বেঁকে আছে অস্বাভাবিক ভঙ্গিতে, কারো শরীর থ্যাতলানো, চোখে তখনও লেগে আছে শেষ মুহূর্তের ভয়াবহতা। আর সেই বিভৎস দৃশ্যের কেন্দ্রে মাঝখানের একটি বিশাল মরিচিকা ধরা মাংস ঝোলানো হুঁকের সাথে ঝুলে আছে একটি নিথর দেহ। সেটা সৈকতের কাকা সিরাজের। তার মুখটা বিভৎসভাবে হা হয়ে আছে, রক্তে ভেজা জামাটা নিচে মেঝেতে কালো দাগ তৈরি করেছে। ঘরের এক কোণে একটা পুরনো চেয়ারে বসে আছে সৈকত। তার শরীরটা শক্ত দড়ি দিয়ে চেয়ারের সাথে এমনভাবে বাঁধা যে নড়াচড়ার উপায় নেই। তার হাত পা মুখ সবটাই শক্ত টেপ দিয়ে আষ্টপৃষ্টে জড়ানো। সৈকতের চোখ বিস্ফোরিত। সে তার জীবনের সব থেকে ভয়াবহ দৃশ্যটা দেখছে। তার সাঙ্গপাঙ্গ, তার ক্ষমতার উৎস কাকা সবাই শেষ। সে চিৎকার করতে চাইছে, তার ফুসফুস ফেটে যেতে চাইছে আতঙ্কে, কিন্তু টেপ থাকার কারণে মুখ দিয়ে কেবল গোঙানির শব্দ বের হচ্ছে। তার শরীরটা ভয়ে কাঁপছে। চেয়ারে বসেই তার নিস্তেজ হয়ে যাওয়া উপক্রম। ঠিক তখনই ভেতরের দরজা ঠেলে প্রবেশ করল একটি দীর্ঘ ছায়া। আলো ছায়ার খেলায় সৈকত ভালোভাবে দেখতে পারে না, কিন্তু যখন সে লোকটা সম্পূর্ণ ভেতরে এলো তখন সৈকতের চোখ আরো বড় হয়ে গেল। পরনে লাল শেরওয়ানি, মাথায় একটা কাজ করা পাগড়ি, সেজেগুজে একেবারে বড় বেশে সে আজ হাজির। সে আর কেউ নয়, আরাফ। সৈকতের সেই ভয়াবহ আক্রমণের পর প্রায় 1 বছর কেটে গেছে। সেই আক্রমণের জেরে আরাফকে দীর্ঘ 8 মাস হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে, তারপর আরও কয়েক মাস ফিজিওথেরাপি। আরাফ আজ তার নতুন জীবনের প্রথম দিনে দাঁড়িয়ে। এই দীর্ঘ সময় অহনা এক মুহূর্তের জন্য আরাফকে ছেড়ে যায়নি। সে নার্সিং থেকে শুরু করে অনুপ্রেরণা দেওয়া পর্যন্ত সবকিছু করেছে। অহনার নিঃশর্ত ভালোবাসা আর যত্নে আরাফ আজ সম্পূর্ণ সুস্থ। আর সেই ভালোবাসার পরিণতি আজ তাদের বিয়ে। একটু পরেই বিয়ের মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সব প্রস্তুতি সম্পূর্ণ। এমন সময় আরাফের পুরনো বন্ধু সাজিদেরা খবর নিয়ে আসে সৈকতে পাওয়া গেছে সে গত 1 বছর ধরে গা ঢাকা দিয়েছিল। আরাফ বাড়ি থেকে কাউকে কিছু না বলে, বিশেষ করে অহনাকে কোনোভাবে উদ্বিগ্ন না করে চুপিসরে বেরিয়ে আসে। 1 বছরের দীর্ঘ অপেক্ষার শেষ। তার সঙ্গে ছিল তার বিশ্বস্ত কয়েকজন বন্ধু। প্রতিশোধের আগুন যা 1 বছর ধরে তার বুকের ভিতর দিকে দিকে জ্বলছিল, আস্থা পূর্ণতা পাবে। তাদের কাজ শেষ। সৈকতের সাঙ্গপাঙ্গদের শেষ করে সিরাজকে ঝুলিয়ে রাখা হয়েছে। আরাফ ধীর পায়ে সৈকতের দিকে এগিয়ে এলো। তার শেরওয়ানির লাল রং যেন অন্ধকার ঘরে এক অন্যরকম উজ্জ্বল ছড়া ছিল। আরাফের মুখে কোনো রাগ বা বিদ্বেষের চিহ্ন ছিল না, ছিল কেবল এক শীতল ভয়ঙ্কর হাসি। সৈকত তখন ভয়ে থরথর করে কাঁপছে। আরাফ তার সামনে এসে দাঁড়ালো। প্রথমে সে সৈকতের মুখের টেপটা একটানে খুলে দিল। টেপ খোলার সাথে সাথেই সৈকত প্রাণপণে মিনতি করে ওঠে। তার গলা কেঁপে উঠল আতঙ্কে। দয়া করে আমাকে মারিস না আরাফ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। যা চাস তাই দেব। টাকা, ক্ষমতা, কি চাস প্লিজ? আরাফ কেবল হাসে, সেই ভয়ঙ্কর নিষ্পৃহ হাসি। ঠিক এই সময় আরাফের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নাম অহনা। আরাফ এক হাত দিয়ে ফোনটা ধরল। তার চোখ তখনও সৈকতের উপর স্থির। অহনা বলো। আরাফ শান্ত স্বরে উত্তর দিল। ওপাশ থেকে অহনার মিষ্টি কিন্তু কিছুটা উদ্বিগ্ন গলা শোনা গেল। ওই তুমি কোথায়? বিয়ের কিন্তু সব রেডি, সবে অপেক্ষা করছে। শুনলাম তুমি নাকি বাড়ি থেকে বের হয়েছো। কি করছো তুমি? আরাফের চোখে তখন প্রতিশোধের আগুন আর সদ্য ভালোবাসার স্পর্শের এক অদ্ভুত মিশ্রণ। সে হাসল। আসছি, একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, শেষ করে চলে আসবো, তুমি চিন্তা করো না। আরাফ দ্রুত ফোনটা কেটে দিল। তারপর আবার সৈকতের দিকে তাকায়। তার হাসিটা আরো গভীর হলো। সে নিচু হয়ে ফ্লোরে পড়ে থাকা একটি ধারালো ছুরি তুলে নিল। তারপর বলল, সেদিন আমাকে মেরেছিলে আর বলেছিলে আজ তোকে কে বাঁচাবে। তার গলায় কোনো উচ্চস্বর ছিল না, কিন্তু প্রতিটি শব্দ যেন সৈকতের কানে তীক্ষ্ণ পেরেক হয়ে বিঁধল।
কথাটা শেষ করেই আরব ছুরিটা সৈকতের গলা সোজা ঢুকিয়ে দিল। এক মুহূর্তের জন্য সে দ্বিধা করে না। আরব ছুরিটা ভেতরে ঢুকিয়েই একটা শক্ত টান মারে। ফ্যাস করে একটা শব্দ হলো, সৈকতের গলার মেন শিরাটা কেটে গেছে। ফিনকি দিয়ে গরম রক্ত বের হতে শুরু করে, যা তার শেরওয়ানি লাল রঙের সাথে মিশে গেল। সৈকতের চোখ দুটো উল্টে যায়। সে শেষবারের মতো একটা শ্বাস নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। তার কাঁপতে থাকা শরীরটা ধীরে ধীরে চেয়ারে ঢলে পড়ল। সৈকত সেখানেই মারা যায়। আরব শান্তভাবে ছুরিটা মাটিতে ফেলে দিল। তারপর নিজেকে শক্ত করে শেরওয়ানির ভাঁজগুলো ঠিক করে গুদাম ঘর ছেড়ে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে আরব ফিরে এলো বিয়ের মণ্ডপে। তার চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, বরং এক নতুন জীবনের আনন্দ অহনতাকে দেখিয়ে ছুটে চলে। কোথায় ছিলে তুমি? আর একটু হলে তো বিয়েটাই আটকে যেত। সবাই কি ভাবছে বলো তো? আরব কেবল অহনাকে জড়িয়ে ধরে আলতো করে একটা হাসি দেয়, তারপর বলে, একটা কাজ ছিল, আমার জীবন থেকে একটা জঞ্জাল পরিষ্কার করতে গিয়েছিলাম। এখন আর কোনো চিন্তা নেই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। অবশেষে বহু প্রতীক্ষিত বাসর রাত। নতুন সাজানো ঘরটা রজনীগন্ধা আর গোলাপের মিষ্টি গন্ধে ভরে আছে। আরব দরজার সামনে এসে দাঁড়ায়। অহনা তখন নতুন লাল বেনারসি আর গয়নায় সেজে খাটের মাঝখানে বসে আছে। এই মেয়েটি গত 1 বছর ধরে তার পাশে ছিল, তাকে বাঁচিয়ে রেখেছিল। আরব ধীরে ধীরে এগিয়ে এলো। তার কাছে আজ অহনা শুধু তার স্ত্রী নয়, সে তার জীবন, তার শক্তি। সে খাটের এক কোণে বসে অহনার ঘোমটাটা সরিয়ে দিল। অহনা লজ্জায় চোখ নামিয়ে নিল। তার চোখে এক গভীর ভালোবাসা আর বিশ্বাস। আরব অহনার হাতটা ধরে। অহনা, তুমি না থাকলে হয়তো আজকে রাতটা আসতো না। তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। আরাফের গলায় ছিল কৃতজ্ঞতা আর গভীর আবেগ। অহনা তার মাথা তুলে আরাফের চোখে তাকালো, তারপর বলে, তুমি তো আমাকে ভালোবাসার আসল মানে শিখিয়েছো আরাফ। যে নিজের জীবন বিপন্ন করে অন্যের ভালোবাসা বাঁচায়, সে কি করে ভালোবাসার যোগ্য না হয়ে পারে? আরব তখন আরো কাছে এলো। সে আলতো করে অহনার কপালে ঠোঁট ছোঁয়ালো। এরপর তারা আরো গভীরে চলে গেল। এই দর্শক, আরো শুনতে চান? না না না, আর বলা যাবে না। এবার ওদের মতো করে ওদের ছেড়ে দেন, আর আপনাদের মতো আপনারা বুঝে নেন।